ফ্রি সেমিনারে আমরা জানাচ্ছি আপনাদের সবাইকে আমন্ত্রণ। আম, আজকে আমরা মূলত আমাদের সেমিনার টপিকস হচ্ছে যে আমরা মূলত কিভাবে কোন স্ট্র্যাটেজিতে অল্প পরিশ্রমে আমাদের নতুন প্রশ্ন প্যাটার্নে, যেহেতু আমরা খুব ব্যস্ত থাকি আমাদের ব্যাংকিং লাইফে, সো কোন স্ট্র্যাটেজিতে আমরা একটু একটু করে প্রিপারেশন নিয়ে আমাদের জন্য পাস করাটা সহজ হয় সেটা আমরা প্ল্যান করতেছি আর কি। তো চলেন আমরা আম, আপনাদের ধীরে ধীরে আলোচনাটা শুরু করি। আচ্ছা, আমি মূলত আলোচনা শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি লিমন সরকার, লেকচারার 36 BCS, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নওগাঁ গভর্নমেন্ট কলেজ নওগাঁ। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ করেছি এবং রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংকে এক্স ব্যাংকার ছিলাম আর কি। আপনাদের যে বেশিরভাগ সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স এবং ইন্টারমিডিয়েটে তো পড়ানোর অভিজ্ঞতা আছে আমার, গত কয়েক বছর ধরে পড়াচ্ছি, সেই সাথে আপনাদের পড়াচ্ছি। এবং যেহেতু ব্যাংকে ছিলাম, আবার অনেক বিষয়ই তো আমাদের বিবিএম এর সাথে এই সাবজেক্টগুলোর রিলেটেড। তো এখন আসেন আপনারা, এই বিষয়গুলো অনেকেই জানেন, তারপরও আমরা একটু মানে আলোচনা করতে যাচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে অনেকেই আছেন একদমই জয়েন করছেন নতুন। সেক্ষেত্রে তাদের জন্য আমি একটু আলোচনা করতে চাই। সেটা হলো আমরা জেআইবিবি এবং এআইবিবি নামে, আমাদের ফার্স্ট পার্টটাকে আমরা জেআইবিবি বলি এবং সেকেন্ড পার্টটাকে আমরা এআইবিবি বলি। বাট অনেকেই কিন্তু আমরা আহ, জানি না, পরীক্ষা দিচ্ছে অনেকেই যে জেআইবিবির ফুল মিনিংটা কি আসলে। তো জেআইবিবির ফুল মিনিংটা আমরা বলতে পারি যে জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। এই জেআইবিবির আন্ডারে আমাদের 6টা কম্পালসারি সাবজেক্ট আছে। এই আমরা চাইলে একবারে 6টা সাবজেক্ট দিতে পারি, 3টে দিতে পারি, 2টা দিতে পারি, আমাদের এটা আহ, আমাদের ইচ্ছা আর কি। আমরা যে কয়টা ফর্ম ফিল আপ করবো সেই কয়টা আমরা পরীক্ষা দিব। তো প্রথম সাবজেক্টটা আমরা মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম আছে, এমএএফএস। এই সাবজেক্টটা একটু জটিল, ব্যাংকাররা এই সাবজেক্টটাতে ফেল করে বেশি। অঙ্ক এবং কমার্সের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বেসিক অ্যাকাউন্টিং এটা হচ্ছে সবচেয়ে জটিল সাবজেক্ট। বলা হয় যে জেআইবিবির মধ্যে ইভেন কমার্সের ছেলেপেলেরাও অনেক দিন ধরে থাকলেও, তারা পড়াশোনা করলেও যেহেতু অ্যাকাউন্টিং এর বাইরে অনেক দিন ধরে আছে, সো মানে তারাও এটাতে মানে আগে থেকে প্র্যাকটিস না করলে বেসিক অ্যাকাউন্টিং এ খারাপ করে আর কি। সো বেসিক অ্যাকাউন্টিংটাকে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এইটা আমাদের গত বছর থেকে বেসিক অ্যাকাউন্টিং নতুন ইনক্লুড করছে। আগে আপনারা জানেন যে এটা জিএফআই ছিল। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এখানে গ্রাফ রিলেটেড প্রশ্ন থাকে, অনেক কিছু বোঝার উপায় আছে। যদি আমরা না বুঝে পড়ি তাহলে এখানে ইকোনমিক্সে ভালো করা টাফ হয়ে যায়। ল অ্যান্ড প্র্যাকটিসেস অফ জেনারেল ব্যাংকিং নর্মালি সহজ কিছু পড়লেই হয়, বাট গতবারে আমাদের একটা অভিজ্ঞতা দেখা গেছে যে এই সাবজেক্টটা হঠাৎ করে তারা খুব কঠিন করে ফেলেছে। তো এটা তো মানে তাদের হাতে, প্রশ্ন চাইলেই কঠিন করতে পারবে, সহজ করতে পারবে। অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, যদি বলেন যে 6টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটা, তাহলে বলবো যে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। এরপর আছে বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এই সাবজেক্টটা আমাদের কম্পালসারি ইংলিশ ভার্সনেই অ্যান্সার করতে হয়, বাকিগুলো চাইলে আপনি বাংলায় অথবা ইংলিশে দুটোই উত্তর করতে পারবেন, ইচ্ছা আপনার। বাট বিজনেস কমিউনিকেশনটা কম্পালসারি ইংলিশে, যেটা নতুন অনেকেই জানেন না। বা আমরা যখন হ্যান্ডনোটগুলো পাঠাই, তখন অনেকেই বাংলা ভার্সনে যারা অর্ডার করেন, তখন তারা আমাদেরকে বলেন যে স্যার, আমি তো বাংলা ভার্সনে অর্ডার করছিলাম, বিজনেস কমিউনিকেশনটা কেন ইংলিশে পাঠাইছেন? তো এইটা আসলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখই আছে যে বিজনেস কমিউনিকেশন আপনি ইংলিশ ছাড়া উত্তর করতে পারবেন না। আচ্ছা, এরপর আমরা এআইবিবিতে দেখি। এআইবিবিতে আমাদের 6টা সাবজেক্ট আছে, তার মধ্যে হচ্ছে অপশনাল সাবজেক্টস। আর এআইবিবির ফুল মিনিংসটা হলো অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। তো এখানে যেটা বিষয় হচ্ছে যে এআইবিবির সাবজেক্ট আমাদের রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আরএমএফআই। এই সাবজেক্টটাতে একটা অঙ্ক দেয়। এখন তো প্রায় প্রতিটা সাবজেক্টেই একটা করে অঙ্ক থাকছে, আপনারা খেয়াল করছেন। ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে একটা অঙ্ক থাকে। ক্যাপিটাল বাজেটিং টেকনিক অথবা ব্রেক ইভেন পয়েন্ট, এইগুলো চ্যাপ্টার পড়লে আমরা এই অঙ্কগুলো খুব ইজিলি পারি আর কি। গত বছর আমাদের যারা ক্লাস নিয়েছিল সেখানে আমরা অঙ্কগুলো করাইছিলাম। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, যদি বলা হয় যে এআইবিবির সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা, সেটা আমরা বলতে পারি টিএফএপি। অনেকেই এখানে অনেক কিছু বোঝার বিষয় থাকে। যদি আপনি মানে প্রতিটা প্রশ্ন টপিকস কনসেপ্ট ক্লিয়ার না করেন, তাহলে টিএফএপি মানে শুধু শুধু মুখস্থ করে পাশ করাটা আপনার জন্য টাফ হবে।
এরপর আমাদের আছে তথ্য প্রযুক্তি একটা সাবজেক্ট, এবং জিএফআই গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই সাবজেক্টটা আপনাদের জেআইবিপিতে ছিল, যেটা আহ, আহ, আচ্ছা, ভয়েসটা কি বোঝা যাচ্ছে? মানে একজন বলছেন যে মাইক্রোফোন অন রেখে কথা বলতেছে, তো আমি যদিও এটা অফ করে দিয়েছি, তো আপনারা একটু ক্লিয়ার করেন তো আমাকে যে ভয়েস কি আপনারা ঠিকমতো ক্লিয়ার করছেন, শুনতে পাচ্ছেন কিনা। আমি যদিও মিউট রাখছি, আহ, আহ, কোনো সমস্যা তো হওয়ার কথা না। আমি একটু আপনাদের সুযোগ করে দিলাম কথা বলার, মানে জি, আহ, জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। শোনা যাচ্ছে? আচ্ছা জি জি, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ক্লিয়ার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যদিও আমার এখানে আমি জানালা বন্ধ করে দিয়েছি, দূরে আপনার ওয়াজ হচ্ছে, তো ওই ওয়াজের শব্দ তো মনে হয় আসার কথা, এখানে আসতেছে নাকি একটু, বা কোনো কিছু? না, 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 ক্লিয়ার একবারে শোনা ক্লিয়ার যাচ্ছে শোনা আপনার যাচ্ছে। কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে উনি মনে হয় পার্সোনালি কোনো প্রবলেম হয়েছিল ওনার, এই জন্য। আচ্ছা, প্রবলেম। আমি তাহলে আনমিউট করে দিই আর কি। আচ্ছা, ওকে ওকে, ক্লিয়ার, আচ্ছা ওকে, ঠিক আছে। আর আপনাদের যদি ওখানে আপনারা মেসেজ দিতে পারবেন কোনো বিষয়ে, যে দেখা যাচ্ছে যে আমার যদি যে বেশি আলোচনা হয়ে যাচ্ছে, তাহলে তখন বলবেন, তখন আমি দেন এটা স্কিপ করব। আচ্ছা, অপশনাল সাবজেক্ট, অপশনাল সাবজেক্টে আপনারা চাইলে এখানে এসে আপনারা অনেকেই বলেন যে স্যার অপশনাল সাবজেক্ট হিসেবে এআইবিবিতে কোনটা চুজ করব, এফসিসি নাকি এগ্রিকালচার, তারপর আরও বেশ কিছু আছে, মার্কেটিং, তারপর এসবিবি, সরিয়া বেসড ব্যাংকিং। তো এগুলো আমরা আপনাদের নেক্সট ইয়াতে স্লাইডের দিকে আলোচনা করবো নি, শেষের দিকে আলোচনা করবো নি, ওইটা এখনই অনেকের গুরুত্বপূর্ণ না। বাট পরবর্তীতে সাবজেক্ট চুজ করার ব্যাপারে দরকার হলে আমি আজকে ক্লাসের শেষ অংশে বলে দিব, অথবা পার্সোনালি আপনারা যদি কেউ আমার কাছ থেকে হেল্প নিতে চান যে স্যার আমি এটা বুঝতে পারছি না, কোনটা নেওয়া বেটার হবে, আমি আমি আপনাদের বলবো আর কি। আচ্ছা ওকে, এখন আসেন একটা জিনিস সবারই, অনেকেই জানেন এটা যদিও, বাট অনেকে নতুন জয়েন করছেন বা কিভাবে কি করবেন প্রায় আমাকে প্রশ্ন করেন যে স্যার আমরা মূলত সহজে পাশ করার জন্য, কারণ আপনি জানেন যে পরীক্ষায় আপনি চাইলে বাংলাতে উত্তর করতে পারবেন, ইংলিশেও উত্তর করতে পারবেন, তো সহজে পাশ করার জন্য আমি কোন ভার্সনটা চুজ করব, অনেকেই এটা কনফিউজ থাকেন। এক এক ব্যাংকার এক এক রকম বলে। আপনাদের নতুন যারা জয়েন করেন তারা আবার অনেকের কাছে শোনেন যে এইটা করব না ওইটা করব। তো এটা নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও একটা আছে খুব সুন্দর, কিন্তু তারপরেও যেহেতু আপনারা জয়েন করছেন, আমি এখানে একটু উত্তরটা দিয়ে দিই আপনাদের সংক্ষেপে। দেখেন, এইটা আসলে আপনি বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন না ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন, অনেকে এইরকমও বাজারে রটায় যে ইংলিশে নাকি পরীক্ষা না দিলে পাশ করে দিবে না, তো এগুলো টোটালি হচ্ছে ভ্রান্ত ধারণা, ফাউল কথা। আপনি বাংলা না ইংলিশে যাবেন এটা টোটালি নির্ভর করবে আপনি হচ্ছে কোনটাতে কমফোর্ট ফিল করেন, মানে আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য ফিল করেন, আপনার জন্য কোনটা বেশি ইজি, সেই নির্ভর করে আপনি আহ, কি বলে চুজ করবেন বাংলা বা ইংলিশ। এখন এখানে বিষয় হচ্ছে যে আপনার যারা ইংলিশে মানে চুজ করে তারা বলে যে স্যার আমরা তো বিবিএ এমবিএ বা অনার্সে ইংলিশ ভার্সনে পড়ে আসছি, সো আমার কাছে ইংলিশ ভার্সনটাই বেশি ইজি লাগে এবং ফ্রি হ্যান্ড রাইটিং আমার জন্য খুব ইজি, তাহলে তাহলে তারা ডেফিনেটলি ইংলিশে দিবেন। আর যারা বাংলা ভার্সনে দিতে চান, যদি আপনি মনে করেন যে স্যার আমি তো ইংলিশে উইক, আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা এত ভালো না, বা আমি দেখেছি যে সেম প্রশ্ন, এটা আপনারা নিজেরাও মানে পরীক্ষা করে দেখতে পারেন নিজেরা, যে আপনি একটা সেম প্রশ্ন বাংলাতেও পড়লেন এবং ইংলিশেও পড়ে দেখলেন, দেখে আপনার কোন প্রশ্নটা মুখস্থ করতে বেশি ইজি হচ্ছে, কোনটা বেশি কম সময় লাগতেছে, সেটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। কারণ ব্যাংকে জব করে আপনি তো সপ্তাহে 2 দিনের বেশি সময় পাবেন না, আবার অনেক সময় এরকমও হয় যে আপনার ওই দিন ছুটির দিনও কোনো কোনো কাজ পড়ে যায়। সো যেই মাধ্যমে আপনি মানে প্রশ্নটা মুখস্থ করতে গেলে বা বুঝতে গেলে আপনার দ্রুত হবে, সেটা আপনি করতে পারেন আর কি। পরিষ্কার এবং মানসম্পন্ন উত্তর গুরুত্বপূর্ণ, আপনি যেই ভাষায় এই উত্তর দেন না কেন আপনাকে টু দ্য পয়েন্টে লিখতে হবে। এবং বাংলা ভাষায় উত্তর দিতে গেলে অনেকেই বলে, বা আমিও দেখছি খেয়াল করে, যে কম সময়ে বেশি প্রশ্ন পড়া যায়, মানে অনেকের ক্ষেত্রে, সবার কথা বলতেছি না। এবং বাংলা ভাষায় উত্তর দিতে গেলে তারা বলে যে স্যার এটাতে আমার দ্রুত মেমোরাইজ হয় এবং বানাই লিখতে আমি ইজিলি পারি, বাট ইংলিশে লিখতে গেলে আমার অনেক মুখস্থ করতে হয়, অনেক সময় লাগে, এইরকম বিষয় থাকে। সো আপনি ইংলিশ দিবেন না বাংলা দিবেন এটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট অবশ্যই অ্যান্সারটা আপনাকে টু দ্য পয়েন্টে উত্তর দিতে হবে।
তো মূল বিষয় হচ্ছে যে আপনি কোন ভাষায় অ্যান্সার করছেন সেটা বড় কথা না। বিষয়টা হচ্ছে যে আপনি মানসম্পন্ন লেখা লিখতেছেন কিনা। আহ, এটা অনেকেই অনেক গ্রুপে উদাহরণ বলে যে এগুলো এখানে আছে, আমি আর বলতে চাচ্ছি না। এখানে রিয়েল লাইফে অনেকেই বলছে যে উম, আপনি কোনটাতে দিবেন না দিবেন। তো আমাদের আমরা তো অনেক দিন ধরে ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে কাজ করছি। তো আমাদের 100তম ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে যখন আমি কাজ করছিলাম, এটা 2 বছর আগে, ওখানেই যেমন রিয়াজ ভাই নামে একজন ব্যাংকার আমাদের জনতা ব্যাংকে জব করে ভোলার, উনি আমাদের কাছ থেকে সকল হ্যান্ড নোট নিয়েছিল এবং উনি সব বাংলা ভাষায় লিখছে। তো দেখেন, উনি সব বাংলা ভাষায় লিখছে এবং বাংলা ভাষায় লিখে প্রথম চেষ্টাতেই সব সাবজেক্ট পাশ করছে। আমরা এরকম প্রতি বছরই পাচ্ছি যে বাংলা লিখেও পাশ করছে, ইংলিশ লিখেও পাশ করছে। সো এইটা কোনো ম্যাটার না বাংলা আপনি লিখছেন না ইংলিশ লিখছেন। এবং ইভেন আমি গত বছর এরকমও পাইছি, উনি আমাকে বলছেন যে স্যার আমি 2বার ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়েছি, 2বারই ফেল করছি, বাট পরের বারে আপনার কাছ থেকে বাংলা ভার্সন নিয়ে বাংলা ভার্সনে পাশ করছি। এখন আপনি মানে অন্যর কথা শুনে বা একটা ভাব দেখানোর জন্য ইংলিশে গেলেন, কিন্তু শেষমেশ ইংলিশে আপনি পরীক্ষায় টু দ্য পয়েন্টে লিখতে পারলেন না, প্রেজেন্টেশন করতে পারলেন না, তখন কিন্তু ফেল আসবে। বাট আলটিমেটলি যেটা আমি বলতেছি যে আমি চাপাই দিব না আপনি বাংলা না ইংলিশ, আপনার কাছে যেটা মনে হয় ইজি আপনি সেটাতে যাবেন। আপনি যদি কম সময় দিতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বাংলায় যাই। এবং আমাদের গত বছর প্রায় গোটা বাংলাদেশে আপনাদের 1,000-এর উপরে ব্যাংকার আমাদের উপর ট্রাস্টেড রেখে প্রায় 3,000 হ্যান্ড নোট নিয়েছিল। তো সেখান থেকে আমি একটা আপনাদের পরিসংখ্যান দেই। এর মধ্যে 3,000-এর মধ্যে প্রায় আমাদের 2,300 থেকে 2,400 হ্যান্ড নোট বাংলা ভার্সনে গেছে কিন্তু। তার মানে চিন্তা করেন, এতগুলো ব্যাংকার বাংলা ভার্সনে লিখতেছে, যদি সত্যি সত্যিই বাংলা ভার্সনে লিখে ফেল করতো তাহলে তো আর লিখতো না। সো বটম লাস্ট কথাটা হচ্ছে যে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেই ভার্সনে পরীক্ষাটা দিবেন আর কি। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি কি এর মধ্যে প্রশ্ন প্রশ্ন নিব নাকি না আমি আমার মতন আলোচনা করতে থাকবো, দেন লাস্টে আপনাদের আহ, প্রতিটা দেখা যাচ্ছে যে আমি এই যে ভার্সন নিলাম, নিয়ে এটার উপর প্রশ্ন নিব এরকম, মানে আমার সাব টপিকস আছে, নেওয়াটা ভালো হবে নাকি না লাস্টে প্রশ্ন নিব সেটা ভালো হবে, আপনারা বলেন তো। লাস্ট লাস্টে নিব একদমই, তাই তো বলছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, লাস্টে স্যার 10 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি একদমই আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা রাখবেন একবারে সব টপিকস, মানে আমি তো বিভিন্ন ভাগে ভাগ করছি। লাস্টে আমি একদমই প্রশ্ন নিব না আপনাদের আর কি। আচ্ছা, এটা গেল। এখন আসেন, আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন এবার, আর অনেকে পরীক্ষা দেন নাই। তো যারা দেন নাই তারা আপনারা জানেন যে আপনাদের কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয় নাই। সো যারা দিয়েছেন তারা তো একটু জানেনই, কিন্তু যারা পরীক্ষা দেন নাই তাদের জন্য আমি ওভারঅল একটু হালকা আলোচনা করে যাচ্ছি যে 100 মার্কসের ডিস্ট্রিবিউশনটা কিভাবে এখন নতুন কোয়েশ্চেন প্যাটার্নে আপনার পরীক্ষাটা হচ্ছে, আপনারা কিভাবে পরীক্ষা দিবেন। এবং আমি আজকে এটা যেটা করছি যে এই কোয়েশ্চেন প্যাটার্নটা তো এখানে দিয়েছি, এই কোয়েশ্চেন প্যাটার্নের অনুসারে মার্কস পেতে হলে আপনি কি স্ট্র্যাটেজি ফলো করবেন বা কিভাবে প্রিপারেশনটা নেবেন সেটাও আমি আহ, আজকের স্লাইডে আলোচনা করব। এবং লাস্টের দিকে আমরা পাশ করার কারণগুলো কি, ফেল করার কারণগুলো কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করছি। তারপর লাস্টের দিকে আমরা পুরো সেশনটা যদি থাকেন, আমরা এই সেশনে আপনি 6টা সাবজেক্ট পরীক্ষা দিবেন নাকি 3টা সাবজেক্ট পরীক্ষা দিবেন সেটা আমরা আলোচনা করব। তারপর প্রথম পরীক্ষা দিতে চাইলে কোন 3টা সাবজেক্ট চুজ করা সহজ হবে, এগুলো সব আলোচনা করবো। সো গোটা ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে। আপনারা মাঝখানে দয়া করে মানে সেমিনার থেকে লিভ নেওয়ার দরকার নাই, না হলে অনেক কিছু জিনিস মিস করবেন আর কি। আচ্ছা, এখন আসেন, আমরা জানি যে আমাদের নতুন কোয়েশ্চেন প্যাটার্নে পার্ট এতে আমাদের বট কোয়েশ্চেন থাকবে। এই পার্ট এর আন্ডারে আমাদের মোট নম্বর থাকবে হলো 40। এইখানে আমাদের যেটা থাকবে যে পার্ট এর আন্ডারে মোট 4টা প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্ন থেকে আমাদের যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, 2টা সেকশনের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে 20। তো প্রতিটা প্রশ্নের মান 20 মানে ওই একটা প্রশ্নের মান 20 না, ওই একটা মানে সেকশনের 20টা আবার ফের হয়তো বা ABCD আকারে ভাগ করে দেওয়া থাকবে, হ্যাঁ। 2 নম্বরটা পার্ট বিতে ওরা বলছে যে আমরা হয় ম্যাথমেটিক্স দিব অথবা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স দিব। তো এবার যেটা করছে ওরা বেশিরভাগ সাবজেক্টেই ম্যাথমেটিক্স দিয়েছে, কিন্তু এখানে ম্যাথমেটিক্স না চাইলেও চাইলে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন দিতে পারতো। তো এই জায়গাটায় আমি মানে আইবিবির প্রশ্নটা করা নিয়ে আমি খুবই খুব, মানে আমার পার্সোনাল যদি ওপিনিয়ন বলেন আমি খুবই বিরক্ত। কারণ তারা অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর
আইসিটি ল অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড জেনারেল ব্যাংকিং, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট তো আমরা ইন্টারমিডিয়েটে পড়াই, অনার্সে পড়াই, নিজে বিবিএ এমবিএতে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আমরা পড়াচ্ছি। সো কোনোদিন কিন্তু অর্গানাইজেশন ম্যানেজমেন্টে মানে যে চ্যাপ্টারগুলো দিয়েছে সেই চ্যাপ্টারে কোথাও আমরা অঙ্ক পাই নাই। বাট তারা খামখেয়ালিপনা করে এবার মানে এই চ্যাপ্টারগুলোতে আপনাদের অঙ্ক দিয়ে দিয়েছে। তো এখন তারা এটা আসলে হয়তোবা প্রশ্ন কঠিন করার জন্যই এই কাজগুলো করছে। বাট এটা আমার কাছে কোনো মতেই সমর্থনযোগ্য না। যে সাবজেক্টে আপনার অঙ্ক নাই সেই সাবজেক্টে আপনি কেন অঙ্ক দিবেন? বাট তারপরও তারা ওই যে পার্ট বিতে উল্লেখ করছে, এখন ওই জোর করে অঙ্ক চাপাই দিয়েছে। তবে একটা বিষয় বলি, অঙ্কগুলো যে খুব জটিল ছিল এমন না, বেসিক মধ্যেই ছিল। যারা মানে বেসিক আপনার একটু আইডিয়া ক্লিয়ার তারা সেই অঙ্কগুলো পারবে বা পারছেন। তো আহ, এরপর যেটা আমাদের পার্ট সিতে আমরা দেখছি যে কেস স্টাডি, এবং কেস স্টাডিতে দুইটা কেস স্টাডি থাকে, একটা কেস স্টাডির উত্তর দেওয়া থাকে, এবং কেস স্টাডির মোট নম্বর হচ্ছিল 20। এই কেস স্টাডি সাধারণত কমন পাওয়া যায় না, এবং যদি আমাকে বলেন যে স্যার এই পাঁচটা পার্টের মধ্যে সবচেয়ে জটিল পার্ট কোনটা, তাহলে আমরা বলতে পারি যে কেস স্টাডি পার্টটা জটিল। কিন্তু তারপরও এটা নিয়ে এত ভয় পাওয়ার কারণ নেই, এটার অ্যান্সার করা যাবে যদি আপনি ওভারঅল সবকিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে। সেটা আমরা পরে আসতেছি যে কিভাবে কেস স্টাডিও আমরা ভালো পারবো। আচ্ছা, পার্ট ডিতে আমরা দেখছি যে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি বলতে পার্ট ডিতে তারা রাখে হলো 10টা ডিফারেন্স। ওই 10টা ডিফারেন্সের মধ্যে আপনাকে যে কোনো 5টা ডিফারেন্সের উত্তর দিতে হবে, এবং প্রতিটা ডিফারেন্সের মান হচ্ছে এখানে 2 মার্কস করে। তো এখানে তাহলে হচ্ছে হলো মোট নম্বর হচ্ছে আপনার 10 নাম্বার। আর পার্ট ইতে আমরা দেখেছি যে তারা 10টা শর্ট কোয়েশ্চেন দেয়, 10টা শর্ট কোয়েশ্চেনেরই উত্তর করতে হবে আপনার, এবং প্রতিটার মান হচ্ছে হলো 2 মার্কস। আচ্ছা, এখন এই আপনি যদি বলতে পারেন যে স্যার এই নতুন কোশ্চেন প্যাটার্নে আমরা এ বি সি ডি ই এই যেরকম 5টা ভাগে দেখতেছি, তাহলে এই 5টা ভাগের জন্য প্রতিটা পার্টে আমার ভালো করার জন্য আমি আসলে কিভাবে পড়বো, এটার কোনো টেকনিক্স আছে নাকি? তো হ্যাঁ, আমরা কিছু আপনাদের পরামর্শ দিতে পারি, সেই পরামর্শগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। আচ্ছা, এখন দেখেন পার্ট এতে আমরা দেখতেছি যে 40 মার্কস। হ্যাঁ, তো এখানে বড় প্রশ্ন প্রায় আমরা জানি 40 নাম্বার, এবং এই 40 নাম্বার তা আপনার কয়টা আসতেছে, আপনাকে বলা হচ্ছে যে 4টা সেট দেওয়া থাকবে, 4 সেট থেকে আপনি 2 সেটের উত্তর করতে পারবেন। আবার 2 সেট 20 20 40, ওই 20 মার্কসটা আবার এ বি সি ডি করে ভাগ করা থাকবে। তো এই 40 মার্কসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ করার জন্য, হ্যাঁ, পার্ট এর। কারণ পার্ট এর প্রশ্নগুলো হুবহু কমন পাওয়া যায়, কিন্তু এই প্রশ্ন প্যাটার্ন করার কারণে আপনাদের জন্য একটা প্রবলেম হয়ে গেছে। মানে আগে যেখানে আমরা 1 মাস আগে পড়া শুরু করলেই হইতো, বা সপ্তাহে 7 দিন আগে বা 8 দিন আগে পড়া শুরু করলেই হইতো, এখন এটা একটু টাফ হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে কেন স্যার? কারণ আগের বছরগুলোতে আমরা দেখা যাচ্ছে যে আপনাদের প্রতিটা সাবজেক্ট থেকে আমি কষ্ট করে এমনও করছিলাম যে 7টা চ্যাপ্টার থেকে আপনাদের বলে দিতাম যে এই 5টা চ্যাপ্টার পড়েন বা এই 4টা চ্যাপ্টার পড়েন, তাহলে এই 4টা চ্যাপ্টার আপনি ভালো করে পড়লে বাকি 2 3টা স্কিপ করলে আপনি 100 মার্কসের অ্যান্সার করতে পারতেন। বাট এখন সেটা সুযোগ নাই। কিসের কারণে? কারণ এই যে 7টা চ্যাপ্টার থেকে আপনার কোথা থেকে তারা ব্রড প্রশ্ন দিবে? কারণ মাত্র তো 4টা সেট ব্রড প্রশ্ন হবে। তাহলে চ্যাপ্টারে যদি 7টা থাকে, তাহলে ওরা চাইলে প্রতিটা চ্যাপ্টার থেকে বা কোন চ্যাপ্টার ওরা বাছাই করবে এটা বোঝা খুব টাফ হয়ে যায়। সো এই জন্য এখন আমাদের মানে কোনো চ্যাপ্টারই বাদ দেওয়ার আর অপশন থাকে না, মানে প্রতিটা চ্যাপ্টারই আমাদের কিন্তু পড়তে হয়। তো এখন কি কার করা, ওরা যেহেতু করছে আমাদের পড়তে হবে। বাট আগে থেকে যদি আমরা পড়ি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের সব চ্যাপ্টারই আমরা কমপ্লিট করতে পারবো। আর আপনি যদি সব চ্যাপ্টারই কমপ্লিট করতে পারেন, তাহলে পার্ট এতে আপনি 2 সেট প্রশ্ন 100% কমন পাবেন। যেহেতু মানে এখানে তারা প্রশ্নটা কঠিন করে না, জানা প্রশ্নের মধ্যেই দেয়। সেক্ষেত্রে দুর্বল ভালো মেধাবী সব স্টুডেন্টই এই পার্টটা পারে। সো আপনারা অবশ্যই পার্টে এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন আর কি। এখানে মূলত আমরা পার্ট এতে বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেক্সট বইয়ের যে অধ্যায় শেষের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যদি আমরা পড়ি, তাহলে ইনশাল্লাহ এখানে পার্ট এতে আমরা কমন পেয়ে যাব। আচ্ছা, পার্ট বিতে আমরা দেখতেছি যে হয় তারা প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন দিবে বা ম্যাথমেটিক্যাল রিলেটেড প্রশ্ন দিবে। তাহলে এখানে ভালো করতে গেলে কি হবে আমাদের? যেই যে সাবজেক্টের ম্যাথগুলো কিছু অঙ্ক আগে থেকেই দেওয়া আছে, ওই সেই সাবজেক্টের ম্যাথের যদি ফর্মুলাগুলো আমরা মুখস্থ রাখতে পারি। যেমন যারা জেইবিবিতে মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টটা পরীক্ষা দিবেন, সেখানে বেশ কিছু কিন্তু ম্যাথের ফর্মুলা রয়েছে, বেসিক অ্যাকাউন্টিংয়ের ফর্মুলা রয়েছে। তারপর এআইবিবিতে আপনি ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট, আরএমএফআই, সেই অঙ্কগুলোর ফর্মুলা রয়েছে। তো সেই
সহজেই ফর্মুলাগুলো যদি আপনি মুখস্থ করেন এবং নিয়মিত যদি 20-30 মিনিট প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি চ্যাপ্টার, যে ম্যাথের চ্যাপ্টার অনেকগুলো আছে এমন কিন্তু না, এমএফএস এ মাত্র 2টা চ্যাপ্টার, আর এমএফএ একটা চ্যাপ্টার, ট্রেড ফাইন্যান্সেও একটা চ্যাপ্টার। বাট আপনারা ম্যাথ কেউ কেউ আছেন যে এত ভয় পান যে ওই ম্যাথগুলো আপনারা আগে থেকেই মানে বাদ দিয়ে দেন, এরকম অনেক একটা অবস্থা, মানে প্র্যাকটিসই করেন না। তো এটা করলে এখন বিপদ। এখন তো আমাদের ম্যাথ যেহেতু বাধ্যতামূলক করে দিয়েছে, সো এই জিনিসটা কখনো করবেন না, আগে থেকেই প্র্যাকটিসটা করতে হবে। আমরা যদি এক্ষেত্রে বিগত বছরের অঙ্ক সমাধান করি, তারপর ফর্মুলা মুখস্থ করি, তারপর প্র্যাকটিস করার পর আমার কোন জায়গায় ভুল হচ্ছে সেই ভুলগুলো নিজে আইডেন্টিফাই করে আমরা যদি বারবার সমাধান রিভিশন দেই এবং প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করি, তাহলে পার্ট বিতে আমরা ইজিলি ভালো করতে পারবো। আচ্ছা, পার্ট সি কেস স্টাডি নিয়ে আমরা সবাই খুবই টেনশনে থাকি। কেস স্টাডিতে আমরা ভালো করলে করার জন্য আমরা কি করতে পারি? আমরা এমএফএস বলেন, পিইউ বলেন, যেই সাবজেক্টই বলেন, প্রতিটা সাবজেক্টের আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, মানে ঝাড়া মুখস্থ করা যাবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমাদের বুঝতে হবে। আমরা আগের বছরের কিছু কেস স্টাডি যেগুলো যদি আসে, যেমন এবার যেগুলো কেস স্টাডি দিয়েছে, সেই কেস স্টাডিগুলো আমাদের ধরে ধরে সলভ করতে হবে। তবে এই নতুন কোয়েশ্চেন প্যাটার্নটা আরো 2-3 বছর যাওয়ার পর যারা যখন পরীক্ষা দিবে, আপনারা জানেন যে যে কোনো নতুন জিনিস মানে যাদের উপর দিয়ে যায় তাদের জন্য কঠিন হয়। বাট এটা যখন 3-4টা পরীক্ষা হয়ে যাবে, তখন যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে, কারণ তখন অলরেডি অনেক প্রশ্ন চলে আসবে। ওই প্রশ্নগুলোর আপনি অ্যানালাইসিস করে আমরা যারা এক্সপার্ট আছি, মেন্টর আছি, তারা আপনাদেরকে অনেক হেল্প করতে পারবো, বা আপনি নিজেও তখন ওই অনুসারে প্র্যাকটিস করলে তখন ইজিলি হয়ে যাবে আর কি। তো নর্মালি কেস স্টাডিটা আসলে নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনি যদি প্রতিটা চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে বুঝে পড়েন, তাহলে আপনি কিন্তু কেস স্টাডিটা পরীক্ষাতে যেই রকমই দিক আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আর কেস স্টাডি কিন্তু কমন পাওয়ার কিছু নেই, আপনি যতই পড়েন না কেন কোথা থেকে কমন পাবেন না। কিন্তু আপনি কিছু কেস স্টাডি এমনিতে প্র্যাকটিস করতে পারেন, এবং সবার আগে আপনার প্রতিটা অধ্যায়ের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আপনি অবশ্যই বুঝে আপনি আগে মানে আত্মস্থ করবেন। আর পরীক্ষার ক্ষেত্রে আপনি কেস স্টাডিতে অনেক বড় প্রশ্ন দেওয়া থাকে, উত্তর করার আগে কেস স্টাডিটা আপনাকে পাওয়ার পর 2-3 মিনিট পড়ে মানে সুন্দর করে ঠান্ডা মাথায় চিন্তা করে আপনার প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়ার পর উত্তর কি চাচ্ছে সেই উত্তরটা আপনি ব্যাংকিং এক্সপিরিয়েন্স বা এক্সাম্পল দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং উত্তরগুলো নর্মালি একটা জিনিস খেয়াল করবেন যে কেস স্টাডি যত বড় হয় প্রশ্নটা, বাট উত্তর করার সময় কিন্তু এত বড় আপনার লিখতে হয় না। কেস স্টাডিতে জাস্ট আপনি ছোট করে টু দ্য পয়েন্ট উত্তর দিলেই কিন্তু হয়ে যায়। এখন দেখেন এই পার্ট ডি ডিফারেন্সে ভালো করতে হলে কি করতে হবে, আমি কয়েকটা জিনিস বলি আপনাদের। আপনারা নর্মাল স্টুডেন্ট বলেন বা মিডিয়াম বা যারাই বলেন না কেন, আপনি 3টা সেকশন ভালো করলে আপনার পরীক্ষার হলে পাশ করা এখন অনেক এগিয়ে যাবে, এবং এইটা তুলনামূলক সহজ। একটা হচ্ছে পার্ট এ, আর একটা হচ্ছে পার্ট ডি, আর একটা হলো পার্ট ই। মানে এই 3টা সেকশনে সবাই ভালো করতে পারবে মোটামুটি। এবং ভালো করার জন্য আগে থেকে তবে প্রিপারেশন নিতে হবে, মানে আপনি প্রিপারেশন না নিলে এমন না যে আপনি ভালো করে ফেললেন। আর এখন আপনাদের যেটা করতে হবে যে অনেকেই মানে শর্ট সাজেশন বা পরীক্ষার আগে উম, পড়েন না সারা বছর, ওই জাস্ট 6-7 দিন থেকে আগে থেকে পড়লেন, পড়ে আপনি শর্ট সাজেশনের পিছনে ছুটতেছেন, বা অনলাইনে বলে যে 1 রাতের প্রিপারেশন বা 2 রাতের প্রিপারেশন, 7 দিনের প্রিপারেশন, ওগুলো থেকে সরে আসতে হবে। তো ওগুলো থেকে যদি সরে আসেন তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। সেক্ষেত্রে আমি যেটা বলতেছি যে আপনারা পার্ট এ, পার্ট ডি এবং পার্ট ই, এই 3টা অংশ যদি ভালো করে পড়েন, তাহলে পাস আপনার কিন্তু 90% হওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখেন পার্ট ডিতে আমরা ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে এখানে তো ডিফারেন্স দেওয়া থাকবে, 10টা ডিফারেন্সের মধ্যে আপনাকে 5টা ডিফারেন্সের অ্যান্সার করতে হবে, এবং 5টা ডিফারেন্সের অ্যান্সার আপনি কিন্তু 2 মার্কস করে, 5 × 2 = 10। সো এখানে আপনি কিন্তু ডিফারেন্স ভালো মতো যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু 10 মার্কসই পাবেন এখানে, হ্যাঁ, কমন। তো সেটার জন্য আপনি কি করবেন, প্রতিটা চ্যাপ্টারের আপনি 30 থেকে 35টা কমন ডিফারেন্স, কিছু ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো বাছাই করে মুখস্থ করবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার এগুলো কমন ডিফারেন্স কিভাবে বুঝবো, আমরা ব্যাংকে জব করে এত তো আমাদের বোঝার ক্ষমতা নেই। তো সো ভাই, ওইটা আপনার টেনশন নাই, আমরা তো মূলত বইগুলো মানে আপডেট করতেছি, আমরা প্রতিটা চ্যাপ্টারে মানে অ্যানালাইসিস করে যে ডিফারেন্সগুলো দিব, সেই ডিফারেন্সটা আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার কি বলে পরীক্ষায় ওইখান থেকে কমন চলে আসবে। তো এখন আমি মোটামুটি আপাতত 1 মাস, আগামী 1 মাস আমার প্রতিটা অধ্যায়ের এই ডিফারেন্স সেকশনটা মানে খুব ইজি করে লেখার আমি প্ল্যান করতেছি। আমি যেটা প্ল্যান করতেছি যে এই ডিফারেন্সের অ্যান্সারটা আপনাদের এমন ভাবে দিব, যেহেতু এখানে 2 মার্কস,
আপনার ডিফারেন্সটা কিন্তু খুব বড় করে পড়ার দরকার নাই আগে থেকে। আমরা হয়তো বা আপনাদের গাইড বইটাতে আমরা প্ল্যান করতেছি দুইটা থেকে তিনটা ডিফারেন্স দিব, তিনটা ডিফারেন্স দিব যেন আপনি খুব ইজিলি বাছাই করতে পারেন দুইটা সহজ। এর মধ্যে আমরা চেষ্টা করব যদি বইয়ের মধ্যে যে ডিফারেন্স দিব সেটার অ্যান্সার ব্রড কোশ্চেনে থাকেই বা শর্ট কোশ্চেনে থাকে, সেটারই অ্যান্সার মানে ডিফারেন্সেও দিব, যেন আপনার আলাদাভাবে প্রত্যেকটা সেকশনের জন্য মানে অনেক কষ্ট করে মুখস্থ না করতে হয়। সো এটা আমি প্ল্যান করতেছি। ডিফারেন্সের ক্ষেত্রে একটা ডেফিনেশন টাইপ আমরা ডিফারেন্স রাখবো, যেটা নিশ্চয়ই আপনি ব্রড কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন আপনার পড়া লাগবেই। তাহলে ওইটা ওখানে মুখস্থ হয়ে গেলে আপনার ডিফারেন্স হয়ে যাচ্ছে। বাকি দুইটা ডিফারেন্স আমরা প্ল্যান করতেছি এবার এত সহজ করা মানে দেওয়ার চেষ্টা করব যেন আপনি খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। আমার প্ল্যান হচ্ছে আপনি ব্যাংকে জব করে 2 দিন মাত্র সময় পান, অনেকের সংসার থাকে, বিভিন্ন কিছু থাকে, তো পড়ার সময় তো থাকে না। সো মানে কত ইজি করা যায়, তো সেটা করার জন্য আমাদের কিন্তু আহ, ভালো আপডেট হ্যান্ড নোট করতে গেলে একটু সময় দেওয়া লাগবে, মিনিমাম 1-1.5 মাস। সেটা আমার আমার বিশ্বাস আপনারা কাইন্ডলি একটু সময় দিবেন আমাদের। আচ্ছা, এখন এই কমন ডিফারেন্সটা আপনি প্রতিটা বইয়ের এরকম ভাবে বের করে আপনি 2-3টা করে কিন্তু আগে থেকে একটু পড়া শুরু করলে সেটা কিন্তু কোনো ব্যাপার না। তারপর ডিফারেন্সটা অবশ্যই আপনি টেবিল আকারে এবং বুলেট ফরম্যাটে লিখবেন। তারপর প্রতিটা ডিফারেন্সের ওই আমরা এটা উল্লেখই করে দিব, 3টা পয়েন্ট আপনি শুধু মুখস্থ রাখলেন, তাহলে ওই 3টা পয়েন্ট দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি পারবেন। আর যেহেতু 2 মাস থাকবে, 2-3টা পার্থক্য লিখলেই হবে। আর বিগত বছরে যেসব ডিফারেন্স আসবে সেগুলো তো আপনারা অবশ্যই অনুশীলন করবেন। আর ডিফারেন্সের জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা যেটা করবেন যে ডিফারেন্সগুলো প্রতিদিন যদি সময় পান 10 মিনিট করে রিভিশনটা দেওয়া শুরু করলেন আর কি। আচ্ছা, সো এই ছিল ডিতে। আর আমরা এই যে আমি আরেকটা যে বিষয় বলতেছি যে পার্ট ই, মানে আমি এবার যখন গাইডটা লিখবো আমার প্ল্যান হচ্ছে যে এ পার্ট তো আমরা আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো করছি, যেটা আপনারা সবাই আমাদেরকে রিভিউ দিয়েছেন। না হলে তো 1000 ব্যাংকার আমাদের গোটা বাংলাদেশ থেকে নিত না আর কি এইটা। এবং অনেকেই রেফারেন্স করছেন। তো আমাদের পার্ট এ, পার্ট ডি এবং পার্ট ই, এই 3টা সেকশন আমি মানে খুবই ভালো করে লেখার ইচ্ছা আছে আর কি, যেন এখান থেকে আপনাদের কমন আসে এবং দ্রুত মুখস্থ হয়। তো পার্টির শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি এখন যেটা করতেছি, মানে আমরা প্রথমে তালিকা করে ওই যে ব্রড কোয়েশ্চেন পড়লেই শর্ট কোয়েশ্চেন হয়ে যায়, সেক্ষেত্রে ব্রড কোয়েশ্চেনে যেই অ্যান্সারটা দেওয়া আছে আমরা শর্ট কোয়েশ্চেনে ওইভাবেই অ্যান্সারটা দিচ্ছি, যেন আপনি ওইটা মানে ব্রড কোয়েশ্চেনে যখন মুখস্থ করে আসেন বা পড়ে আসেন শর্ট কোয়েশ্চেনেও যেন সেম থাকে। মানে আমি এরকম করতে চাচ্ছি না, অনেকে হয়তো বা অনেকের বই থাকতে পারে এরকম ভাবে একটু সময় লাগুক, যে তারা হয়তো বা আলাদা আলাদা অ্যান্সার করে দিতে পারে। তাহলে ওই একই জিনিস যখন আলাদা আলাদা হবে তখন আপনি 2বার পড়ে আপনার মাথায় কিন্তু মানে 2 রকম ভাবে হবে এবং মুখস্থ রাখাটা টাফ হয়ে যাবে। সো আপনাদের কারো যদি মানে আমি লাস্টে যখন আপনাদের প্রশ্ন থ্রো করব, আপনারা আপনাদের মতন আমাদের পরামর্শ দিতে পারেন যে স্যার এটা এইভাবে করলে ভালো হয় বা আমরা এটা চাচ্ছি। তো সেটা আমি আমলে নিয়ে সেটা মানে কাজ করার চেষ্টা করব। তো পার্টিতে আপনি জানেন যে 10টা শর্ট কোয়েশ্চেন থাকবে, 10 × 2 = 20 মার্কস। সো পার্টিটা পাস করার জন্য খুবই ভাইটাল পয়েন্ট, এবং এইটা যদি প্রতিটা চ্যাপ্টার থেকে আমরা এই জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, বা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো শর্ট কোয়েশ্চেন আসার মতন সেগুলো বাছাই করতেছি। সো এটা পড়লে পাস করাটা অনেক কিন্তু ইজি হয়ে যাবে। শর্ট কোয়েশ্চেনে 20 মার্কস, ডিফারেন্সে 10 মার্কস, 20-10-30। আর ওইদিকে কিন্তু আপনার ব্রড কোয়েশ্চেনে 40 মার্কস। তাহলে এই 77 মার্কস আপনি যদি ভালো করে দিতে পারেন এবং পড়লে কিন্তু সম্ভব কমন পাওয়া এখান থেকে। বাকি 30 মার্কস কিন্তু আপনার একটু অঙ্ক আপনার কমন যদি না আসে তাহলে হয়তো বা পারবেন না, যদি কমন আসে প্র্যাকটিস করে যাবেন তাহলে পেরে গেলেন। আর বাকি 20 কেস স্টাডি আপনি যখন এগুলো বুঝে টুঝে পড়বেন তখন যেরকমই দিক না কেন আপনি তো একটু লিখে আসতে পারবেন, তখন কিন্তু পাস করা আপনার ইজি হয়ে যাবে। তো শর্ট কোয়েশ্চেনে ভালো করার জন্য আমরা কি করব, এখানে ডেফিনেশন রিলেটেড প্রশ্ন থাকবে, প্রকারভেদ কয়টা হয়তো বা বলতে পারে যে এটার কয়টা প্রকার, বা 3টা গুরুত্ব লিখুন, বা কোনোটার অ্যাব্রিভিয়েশন চাইবে, এরকম আসতে পারে। তো এই জন্য আপনারা কি করবেন যে 1-2 লাইনে ডেফিনেশন লেখার অভ্যাস করবেন। বিগত বছরে যে শর্ট কোয়েশ্চেনগুলো আসবে সেই শর্ট কোয়েশ্চেনগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেহেতু 2 মাস থাকবে এই জন্য আমাদের মাত্র 1-2 লাইনে লিখলেই হবে, বেশি বড় করে লেখার দরকার নাই। ডেফিনেশন এবং ছোট এক্সাম্পল দিলেই আমরা ফুল মার্কস পাবো। আর পাস করার জন্য যেহেতু এই গেম চেঞ্জার এই সেকশন, তাই আপনি পারলে প্রতিদিন 10 মিনিট করে এই সেশনটা পড়ে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। সো এই ছিল আমাদের পার্ট ওয়াইজ আপনাদেরকে পরামর্শ দেওয়া। আচ্ছা, এখন আপনারা অনেকেই বলেন যে স্যার আমরা আসলে এটা তো বুঝলাম পার্ট পার্ট বাই পার্ট,
তারপরেও কোনো কিছু প্ল্যান আছে নাকি আপনার, যে যেভাবে পড়লে আমি পরীক্ষায় 80% প্রশ্ন কমন পাবো? তা হ্যাঁ, এটা 80% প্রশ্ন কমন পাওয়া সম্ভব একটা ওয়ে আপনি যদি ফলো করেন। সেটা হচ্ছে প্রথমেই আপনাকে বিগত বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে, তারা কিরকম ভাবে প্রশ্নগুলো দিচ্ছে। তো এই অ্যানালাইসিস করার সময় হয়তো বা আপনাদের হবে না ব্যাংকে জব করে কখন অ্যানালাইসিস করবেন আর কখন পড়বেন আর কখন পরিবারকে সময় দেবেন। সো ওইটা নিয়ে টেনশন পাওয়ার কিছু কারণ নাই, যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি। এই অ্যানালাইসিস করার, আমরা পড়াচ্ছি, আমাদের সময় আছে, এগুলোর মধ্যেই থাকি। সো অ্যানালাইসিস করার আমাদের অনেক সময়। বাট অনেক ব্যাংকাররা যারা আপনাদের কোচিং নাই, সে কিন্তু, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কিন্তু 5 দিন ব্যাংকে জব করেন, উনিও 5 দিন ব্যাংকে জব করেন। তো ব্যাংকে জব করে যে ব্যস্ততা থাকে এতগুলো সাবজেক্ট নিয়ে, ওরা অ্যানালাইসিস করার সময় কখন পাবে আর কি। আর ওই জন্য ওদের কিন্তু ম্যাটেরিয়ালসের মান বা ক্লাসের মান কীরকম হবে সেটা কিন্তু বুঝতে পারতেছেন। কারণ আপনি নিজেও জানেন যে সকাল 9টায় যান, বাসায় আসতে আসতে 8টা বাজবে। এই ক্লান্ত শরীরে আপনি এই যে আপনাদের এতগুলো সাবজেক্ট, এতগুলো টপিকস, তো এগুলোকে এত সুন্দর করে সাজানো গোছানো তো এত চারটেখানি কথা না, যদি আপনি না সময় পান। আর যখন সময় পাবেন না, তখন তো আপনার মান কোয়ালিটি খারাপ হবেই। তো আমরা কি করব, প্রথমে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ওই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব আর কি। তারপর আমরা দেখছি যে এর আগে এবং এখনো নতুন কোয়েশ্চেন প্যাটার্নও ওই আপনার বোর্ড কোয়েশ্চেনে যেটা হয়, যে আপনারা জানেন কিনা যে আইবিবি কিন্তু আপনাদের একটা টেক্সট বই দিয়েছে প্রতিটা সাবজেক্টের, হ্যাঁ। বাট টেক্সট বইটা হচ্ছে ইংলিশ ভার্সনে। তো খেয়াল করে দেখবেন যে এই সাবজেক্টের প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা চ্যাপ্টার শেষে আইবিবি আলোচনা করার পর কিছু প্রশ্ন দিয়ে রাখছে। তো ওই প্রশ্ন থেকে আমি দেখছি যে হুবহু মানে আগে আসতো এবং এখনো ওটা আসবে কোথায়, ওটা ব্রড কোয়েশ্চেনে আসবে, হ্যাঁ। সো আইবিবি টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়তে হবে। সো এটা নিয়েও আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা আমাদের হ্যান্ড নোটগুলোতে, আপনারা হয়তো বা বলতে পারেন যে স্যার এই প্রশ্নগুলো কোথায় পাবো বা কিভাবে পড়বো। তো আমরা আমাদের হ্যান্ড নোটগুলোতে কিন্তু ওই যে বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো সব হ্যান্ড নোটে দিয়েছি, এবং হ্যান্ড নোটের পাশে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যে আইবিবি 2, আইবিবি 3 বা আইবিবি 4। মানে ওইটা উল্লেখ করে দেওয়া মানে আইবিবি টেক্সট বইয়ের অত নাম্বার প্রশ্নের উত্তর আমাদের, আইবিবি 3 মানে ওই চ্যাপ্টারের 3 নম্বর প্রশ্নের উত্তর এটা আমরা দিয়েছি। সো পাশে এটা উল্লেখ করে দিয়েছি, যেটা আর বাজারের আর অন্য কোনো বইয়ে পাবেন না। যারা আমাদের গত বছর হ্যান্ড নোট নিয়েছেন তারা তো এটা দেখছেনই যে আমাদের হ্যান্ড নোটগুলোতে এরকমভাবে উল্লেখ করে দেওয়া আছে। শুধু এটা উল্লেখ না, আমরা জেএবিবির বইগুলোতে, যদিও সাজেশন আকারে বলা উচিত না কিন্তু আপনারা চান সবসময়, আমরা ইভেন প্রতিটা চ্যাপ্টারের প্রথমেই কিন্তু বলে দিয়েছি, লিখে দিয়েছি, যারা বইগুলো আমাদের ফলো করছেন, যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো কি। একটা চ্যাপ্টারে তো অনেক টপিকস থাকে, তো যদি আপনারা জানতে পারেন যে এই টপিকসগুলো গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি। আর মূল বইয়ের ভিতরে, আইবিবি টেক্সট বইয়ের ভিতরের চ্যাপ্টার শেষে প্রশ্ন নাই, কিন্তু ওদের টপিকস থেকে ওরা অনেক সময় প্রশ্ন করে আর কি। সো আমাদেরকে যখন আমরা একটা সাবজেক্ট পড়বো, তখন আমরা মূলত তিনটা আলোকে পড়বো। একটা হলো বিগত বছরের প্রশ্ন, একটা হলো আইবিবি টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষের প্রশ্ন, আর একটা হচ্ছে যে আইবিবি টেক্সট বইয়ের কিছু টপিকস দেওয়া থাকে যেগুলো চ্যাপ্টার শেষে দেওয়া নাই কিন্তু ওই টপিক্সের উপর উত্তর দেওয়া আছে, প্রশ্ন করে ওরা ওরা অনেক সময় পরীক্ষায়, তাহলে সেই টপিক্সটারও আমাদের প্রশ্ন পড়তে হবে। তো বাট ওইটা আপনাদের খুঁজে বের করা টাফ, যে কোন টপিক্সের প্রশ্ন চ্যাপ্টার শেষে দেওয়া নাই, আমি এটা কিভাবে পড়বো। তো ওইটা আমরা আবার অ্যানালাইসিস করে ওই টপিক্সের প্রশ্ন আমরা আমাদের হ্যান্ড নোটে দিয়েছি। আচ্ছা, আমাদের ফ্রি ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনি চাইলে, যারা তো এর আগের বার পেয়েছেন বা যদি কেউ দেখতে চান, তাহলে কিন্তু আমাদের ফ্রি ম্যাটেরিয়ালগুলোতে আমরা এই আলোকে লিখছি, সেটা কিন্তু আমাদের পাওয়ার জন্য 01753 551 557 নাম্বারটা তে হোয়াটসঅ্যাপ দিলেই আমরা ফ্রি ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিই, বা গ্রুপে আমরা দিয়ে দিব, এটা দেখলে দেখতে পারবেন। তবে আমরা সময় নিচ্ছি এখনো, আমরা ওই যে ABCDE আকারে, কারণ মাত্র তো পরীক্ষা হলো, ওই ভাবে সাজাতে পারি নাই। কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো যেভাবে আছে সেগুলো পড়লে 80% এখনো মানে কভার হয়ে যাবে। তবে আমরা আপনাদের ওই জানুয়ারি মাসকে টার্গেট রেখে বইগুলো ওইভাবে সাজাচ্ছি। তো ওইটা আমাদের রেডি হয়ে গেলেই আমরা যদি মানে একবারে ABCDE আকারে এরকম ভাবে, যে শর্ট কোয়েশ্চেন, ডিফারেন্স, কেস স্টাডি হয়ে গেলেই, আপনারা তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, বা যদি কেউ না থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। সেখানে আমরা দিয়ে দিব এই প্রথম অধ্যায়ের ফ্রি ম্যাটেরিয়ালগুলো আর কি। আচ্ছা, এখন অনেকে বলেন যে স্যার, বাজারে তো প্রচুর গাইড বই বা এই ব্যাংকার বলতেছে আমি লিখছি, এই পিডিএফ লিখছি, এই নীলক্ষেতের বই, আসলে কোনটা বুঝবো একটা বই ভালো না খারাপ। এবং অনেক সময় এরকমও হয়েছে যে আপনারা আসলে ব্যাংকে জব করেন, তো আপনাদের এত সময় থাকে না, বা নতুন যারা ব্যাংকার জব করেন মানে অনেকে অনেকভাবে বলে বোঝেন না, শেষমেশ এমন একটা বই কিনেন যেখানে আসলে সব জিনিসগুলো পাওয়া যায় না, পরে আবার দেখা যাচ্ছে যে ওই টাকাটা
নষ্ট হয় এবং পরবর্তীতে আবার মানে ভালো কথা কারো কাছ থেকে নিতে কিনতে হয়, যেটা গত বছর আমরা এরকম প্রচুর পাইছি। তো আপনি নিজে আগে বই কেনার আগে মানে একটা জিনিস দেখবেন যে এইটা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী আপডেট কিনা, আপনি যাচাই করবেন, হ্যাঁ। কারণ অনেক বইগুলো আছে, আপনারা জানেন কিনা যে 96তম থেকে কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা চেঞ্জ হয়ে গেছে, নতুন বই দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে ষষ্ঠ থেকে নতুন প্রশ্নের প্যাটার্ন করা হয়েছে। তো এই যে ছাত্রবন্ধু বা স্টার পাবলিকেশন, আমরা জানি যে বাজারের যেগুলো বড় বড় পাবলিকেশন বা এরা অনেক আগে থেকেই বই বের করতেছে, কিন্তু এদের বইগুলো যেটা হয়েছে কি যে মোড়ক চেঞ্জ হয়েছে, বাট ওদের বইয়ের আপডেট হয় নাই। ওই অনেক আগে থেকে 96-এর আগেরও অনেক টপিকস গুলো তারা দিয়ে রাখছে, দিয়ে এরা বই করছে 400-500 পেজের। তো এই বইগুলো নিয়ে অনেক সময় অনেকে আপনারা ব্যাংকাররা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে এত অল্প সময়ে এত বিশাল কি পড়বো। আবার আপনি পড়বেন কেন ওই জিনিসগুলো এত, কারণ ওই প্রশ্নগুলো তো আপনার বর্তমান পরীক্ষার সাথে সংযুক্ত না, সেগুলো তো 96-এর অনেক আননেসেসারি প্রশ্ন আছে। সো এটা দেখতে হবে যে আপনার নতুন প্রশ্ন প্যাটার্ন অনুসারে আছে কিনা এবং আননেসেসারি জিনিস দেওয়া আছে কিনা। এটা এখন অনেক সময় আপনারা বুঝে আপনাদের জন্য টাফ হয়ে যায় যে এটা আননেসেসারি কিনা। তারপর অপ্রাসঙ্গিক তথ্যবহুল বই এড়িয়ে চলতে হবে, কারণ আপনার এত সময় নাই ভাই ব্যাংকে জব করে এই 400-500 পেজের এক একটা বই পড়ার আর কি, যে মানে যেগুলো তাও আবার অপ্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে কিনা। তারপর অনেক সময় যারা বাংলা ভাষার বই কেনেন তারা অনেকেই বলেন যে স্যার এমন একটা বই কিনলাম যেটার উত্তর মনে হচ্ছে যে ইংলিশের চেয়েও খটোমটো বা কঠিন আর কি। তো এটা নীলক্ষেতের বইগুলো হয় বেশি, কারা কারণ তারা আসলে তাদের স্টুডেন্টদের দ্বারা কাজ করায় বা তাদের আসলে ওইরকম সময় নেই। তারা ওই ইংলিশ কি করে আইবিবি টেক্সট বইয়ের সরাসরি ইংলিশটা বা কোনো একটা ইংলিশ প্রশ্ন পাইছে ওই ইংলিশটা সরাসরি গুগল ট্রান্সলেট করে দিচ্ছে। তো গুগল ট্রান্সলেট করে দিলে যেটা হয় যে যারা বাংলায় পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে ওই বইটা আরো বেশি কঠিন হয়ে যায়, মুখস্থ করা অনেক টাফ হয়ে যায়। সো পড়ে দেখবেন যে এটা গুগল ট্রান্সলেট কিনা আর কি, হ্যাঁ। আর সর্বোপরি হ্যান্ড নোট যাচাই করে কিনবেন, হ্যাঁ। তো এই ছিল যে আপনার হ্যান্ড নোট একটা ভালো বই মানে যাচাই বাছাই করার একটা হলো বিষয়গুলো। এখন আসেন যে আমাদের আচ্ছা, থ্যাংক ইউ। রংপুর থেকে আমাদের একজন ভাই মেসেজ দিয়েছেন যে স্টাডি গ্রুপ 36 রিডিং ম্যাটেরিয়ালস বেটার দেন আদার পাবলিকেশনস, উনি মনে হয় হয়তো বা দেখছেন। থ্যাংক ইউ ভাই, এইটা আমাদের আসলে অনেক পাওয়া যে গোটা বাংলাদেশ থেকে অনেক ব্যাংকাররাই আমাদের মানে সেই ভালোবাসাটা দিয়েছে আমাদের আর কি। আহ, এখন আসেন যে পরীক্ষায় আমরা আসলে মূলত কিভাবে লিখবো, লিখলে পাস মার্কসটা সম্ভব হবে। তো এখানে আমরা মেইনলি আপনাদের লিখিত পরীক্ষার 15টা কৌশল দিয়েছি যেগুলো আপনি করার চেষ্টা করবেন। প্রথমেই হচ্ছে যে আপনি সংক্ষিপ্ত এবং ক্লিয়ারলি উত্তর লেখার চেষ্টা করবেন। তারপর যেই সব প্রশ্নে চার্ট দেওয়া যায় বা গ্রাফ দেওয়া যায়, বিশেষ করে ইকোনমিক্সে, সেগুলো আপনি গ্রাফ ব্যবহার করবেন বা চার্ট দিবেন এবং এটা পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করবেন। উত্তর দেওয়ার সময় আপনি পয়েন্ট আকারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই মানে আপনারা ব্যাংকাররা যেটা করেন যে পরীক্ষার হলে সময় ম্যানেজমেন্টটা করতে পারেন না, এই সময় ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখন তো অনেক লেংদি প্রশ্ন হয়ে গেছে, এই সময় ম্যানেজমেন্ট না করতে গেলে আপনার সবসময় টার্গেট থাকতে হবে যে আমি যেন 100 মার্কসের অ্যান্সার করি, হ্যাঁ। মানে এরকম না হয় যে প্রথম 2-3টা প্রশ্ন খুব ভালো করে লিখলেন কিন্তু পরে 100 মার্কসের অ্যান্সার করতে পারলেন না। কারণ 100 মার্কসের অ্যান্সারটা করলে আপনার পাসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি 100 মার্কসের অ্যান্সার না করতে পারেন তখন পাস করাটা অনেক টাফ হয়ে যাবে, হ্যাঁ। তো সো এই জন্য সময় ম্যানেজমেন্টটা করবেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করবেন, আর 100 মার্কসের পরীক্ষায় অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্রশ্নের উত্তরগুলো আপনি সিকোয়েন্সিয়ালি দেওয়ার চেষ্টা করবেন। মানে আমি বলতে চাচ্ছি যে 3 নম্বর প্রশ্ন যখন দিবেন, তিনের ABCD আছে তখন 3 নম্বরই দিবেন, 3-এর পরে 4 দিবেন বা 3-এর পর 5 দিলেন। মানে যেই সেটটা লিখবেন সেই সেটের আন্ডারে যেই যেই প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবেন। এরকম করবেন না যে 3-এর AB দিলেন, পরে 4-এর AB দিলেন, পরে আবার ফের 3-এর CD দিলেন, এরকম যেন না হয়। কেস স্টাডি রিলেটেড কোনো প্রশ্নের উত্তরে যদি উদাহরণ দিতে পারেন ব্যাংকের প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পলের, সেটা দিবেন। তারপর পরীক্ষায় নিট অ্যান্ড ক্লিন লেখার চেষ্টা করবেন, অতিরিক্ত অনেক কাগজ খালি খাতা ভরাচ্ছেন এটা কিন্তু কোনো ব্যাপার না। পরীক্ষার খাতাতে আপনি কাটাকাটি যতটুকু সম্ভব পারা যায় সেটা পরিহার করার চেষ্টা করবেন। আর যে কোয়েশ্চেনটা আপনার সবচেয়ে বেশি সহজ মনে হবে এবং সবচেয়ে সহজে বেশি লিখতে পারবেন সেই প্রশ্নের অ্যান্সারটা আগে লেখার চেষ্টা করবেন। এবং ম্যাথ দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন না, কারণ ম্যাথ যদি কোনো কারণে ভুল হয় বা একটা মাথায় ইয়া হয় তখন ওটা কিন্তু প্রচুর সময় নষ্ট করবে। সো ম্যাথটা আগে মানে করার চেষ্টা করবেন না। তারপর আপনার যদি যেসব প্রশ্নের মার্কস, আপনারা অনেকে বলেন যে স্যার কত পেজ লিখবো, যদি 3 থেকে 5 নাম্বার মার্কস হয় সেটার জন্য আপনি 1 পেজ বা 1.5 পেজে লিখবেন, হ্যাঁ। আর যদি 7-8 নাম্বারের অ্যান্সার হয় 2 পেজে,
আপনি লেখার চেষ্টা করবেন। যদি 10 নম্বর হয় একটার অ্যান্সার, সেটা 3 পেজে দিতে পারেন। আর কোনো কোয়েশ্চেনের অ্যান্সার লেখার সময় মেইনলি 3টা ভাগে ভাগ করতে পারেন। প্রথম 2 লাইন আপনি সূচনা লিখতে পারেন, মাঝখানে একটু গ্যাপ দিয়ে বডিটা লিখলেন, আর সবার শেষে একটু উপসংহার লিখলেন, এতে জিনিসটা ভালো দেখায়। আর সবচেয়ে বড় কথা হলো, পরীক্ষার আগে কখনোই আপনি হার মানবেন না। আপনি 3 ঘন্টা পরীক্ষা দিবেন এবং প্রশ্ন পাওয়ার পর কেস স্টাডি বা অন্য কিছু দেখে কখনোই ঘাবড়ে যাবেন না। মাথা ঠান্ডা রাখবেন যে আমি লেখা শুরু করলে অটোমেটিকলি আমার প্রশ্নের অ্যান্সারগুলো চলে আসতে থাকবে। কারণ প্রথমেই যদি প্রশ্ন দেখে ঘাবড়ে যান, তখন আপনি যে জানা যে বিষয়গুলো, বা দেখা যায় যে আমরা লেখা শুরু করলে কিন্তু অটো অ্যান্সার আসতে শুরু করে, তখন পরীক্ষার হলে আপনার ওই জানা বিষয়টা বা অনেক কঠিন বিষয়টাও আপনি পারতেছেন না। বাট প্রথমেই যদি আপনি কনফিডেন্স রাখেন, প্রশ্ন একটু কঠিন হলেও আপনি লেখা শুরু করলে দেখবেন যে অটোমেটিকলি অ্যান্সারগুলো চলে আসতে শুরু করছে আর কি। হ্যাঁ, সো এইভাবে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, অনেকে বলেন যে স্যার, আমরা কঠিন কিছু বিষয় থাকে, কঠিন বিষয়গুলো পড়ার কোনো সহজ কোনো মনে রাখার টেকনিক্স আছে কিনা। তো সেগুলোর জন্য আপনি কি করতে পারেন, কঠিন বিষয়গুলোকে আপনি ছোট ছোট অংশে বিভক্ত করবেন, গল্প বা উদাহরণের সাহায্যে নিজে মুখস্থ করার চেষ্টা করবেন। কঠিন বিষয়গুলো যেগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করে বারবার রিভিশন, মুখস্থ করার পর রিভিশন করার চেষ্টা করেন। সেটা গ্রুপ স্টাডি করেন, বা যদি পারেন যে আপনার কোনো ব্যাংকার মানে পরিচিত একই ব্যাংকে আছে, তাকে একটু বুঝাই দেন। তারপর কলম দিয়ে মানে যে জিনিসটা বিষয়, সেটা কলম ইউজ করেন। উম, তারপর চার্ট, টেবিল বা গ্রাফ ব্যবহার করে জিনিসটা বোঝার চেষ্টা করেন। আর সবচেয়ে ভালো হয় এই জিনিসটাই, যেটা আপনি বুঝছেন, এই জিনিসটা আপনি যদি কাউকে বোঝাতে পারেন না, তখন আপনার এই জিনিসটা খুব ইজিলি থাকে। আপনি ইচ্ছে করেই মানে আপনার কোনো ব্যাংকার বন্ধুকে বা কলিগকে আপনি বললেন যে, এই আচ্ছা, তুমি এই জিনিসটা জানো, এটা কিন্তু এইরকম আর কি। তখন তাহলে আপনার জিনিসটা আরো মাথায় থাকবে আর কি। হ্যাঁ, সো এইভাবে আপনি আয়ত্ত করলে কঠিন বিষয়গুলো মনে রাখতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যে আপনার তো এই যে কেউ কেউ দেয় যে 1 নাইট প্রিপারেশন, 2 নাইট প্রিপারেশন, বা 5 দিনের প্রিপারেশন। যেমন আমরা আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি, এরা এমন ভাবে মার্কেটিং করে যে অনেক সময় বলে যে 2 রাতের প্রিপারেশনে পাশ করুন, বা ম্যাজিক বুলেট পাশ করুন। এগুলো আসলে ভাওতাবাজি। 2 রাতে পড়ে এখনকার যে প্রশ্নের প্যাটার্ন, আসলে পাশ করা সম্ভব না। সো এগুলো আপনার থেকে কি বলে, সতর্ক থাকতে হবে। এবং এখন কিন্তু যে প্রশ্নের প্যাটার্ন, মানে 100% কমন সরাসরি আসবে না। ওইটা দিয়ে যদি থাকে কেউ, তাহলে আপনি বুঝবেন যে এগুলো প্রতারণা আর কি। আর অনেকেই এরকমও দেখা গেছে যে আমাদের কাছ থেকে এর আগের বারে নিয়েছে যে, ভাই অমুক ফেসবুক গ্রুপ থেকে নিয়েছিলাম হ্যাঁ নোট, নিয়ে তো আসলে কমন পড়লো না বা পাস হইলো না আর কি। মানে এত বেশি মানে ম্যাটেরিয়ালসের সরাসরি হয়ে যায় পরীক্ষায়, আপনারা এই 10-12 জায়গা থেকে কালেক্ট করেন, কালেক্ট করে কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না, এরকম একটা অবস্থা হয়ে যায়। মানে এর যুগে এখন তথ্য এত ইজি হয়ে গেছে, তো তো মানে সবাই আসে, মানে এখানে মাস্টার সাজার চেষ্টা করে, মানে সে এক্সপার্ট এই বিষয়ে আর কি। সে কোনোদিন পড়েনি, জানেও নি, মানে সেও এক্সপার্ট হয়ে আপনাকে দেয়, তখন আপনিও ওই ফ্রি ম্যাটেরিয়ালস বা 50 টাকার নোট, মানে অনেকে সস্তায় কালেক্ট করে আর কি। তো 50 টাকার নোট বা একটা চিপ জিনিস, সেটার কিন্তু ম্যাটেরিয়ালস বা মান সেরকমই হবে। সে আপনাকে একটা গস্তা, মানে গছাই দিবে আর কি, যেমন তেমন ভাবে তার অ্যান্সারের মানও এরকম হবে। সো এগুলো নিয়ে মানে সাবধানে থাকবেন এবং নির্ভরযোগ্য রিসোর্স ব্যবহার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আহ, এই যে যেমন একটা গ্রুপ থেকে, কি সাখওয়াত না কি যেন নামে একটা গ্রুপ আছে, এরা আবার কি করে যে আপনার বইয়ের দাম 40-50 টাকা কমায় দেয়, ডেলিভারি চার্জ ফ্রি করে। তো গতবারে সে মানে যে বইগুলো লিখছে, আপনারা তো জানেন যে আপনাদের বইয়ে মানে প্রতিটা সাবজেক্টে অঙ্ক আসছে, এবং কিছু কিছু সাবজেক্ট, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এগুলো সাবজেক্টে কিন্তু এমএফএসএ, এগুলো কিন্তু আগে থেকেই অঙ্ক আসতো, মানে বাধ্যতামূলক হওয়ার আগে। তো উনি কি করছেন, অনেক সাবজেক্টে এই সাকওয়াত ওনার কিন্তু ম্যাথ রাখেন নাই, তো ম্যাথ ছাড়াই উনি বই বিক্রি করছেন। সো যারা ওই বইগুলো নিছিল, তারা কিন্তু বিপদে পড়ে গেছিল, কারণ পরীক্ষার হলে গিয়ে দেখতেছি তো ম্যাথ আছে আর কি। সো এইগুলো কিন্তু, এবং উনি বই যখন বিক্রি করছেন, এটা উচিত হয় না, উনি কিন্তু জিনিসগুলো ক্লিয়ার করেননি। পরে যারা কিনছে, তারাই কিন্তু তার গ্রুপে, এই যে যেমন দেখেন এমডি সাইদুল ইসলাম সজল নামে একজন লিখছে যে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার রিস্ক ম্যানেজমেন্ট বইটা হাতে পেয়েছি, পড়তে গিয়ে কিছু সমস্যায় পড়েছি। যে আপনার হ্যান্ড নোটে কোনো প্রকার সূচিপত্র নাই, তারপর পূর্ববর্তী বছরের প্রশ্নের উত্তর সমাধান দেননি, মানে সবকিছু উত্তর সমাধান দেননি। তারপর আইবিবির সিলেবাসের সকল চ্যাপ্টারের উত্তর দেননি। প্রতি বছরই কিছু না কিছু ম্যাথ আসে, কিন্তু ম্যাথের কোনো চ্যাপ্টার পেলাম না। তো এইরকম কিন্তু কম দামের বই কিনতে গেলে, বা একটু ডেলিভারি চার্জ ফ্রি দেখে বই কিনতে যাচ্ছেন, তখন কিন্তু আপনারই বিপদ। কারণ আপনি বারবার তার পরীক্ষা দিবেন না। ওই 30 টাকা, মানে কোনো কোনো ব্যাংকার আছে যে ওই 40 টাকা কমের আশায় এই বইগুলো কিনতে যান। তো কিনতে গিয়ে যদি ভালো ম্যাটেরিয়ালস না পান, তাহলে তো এই যে অঙ্ক নাই, বিগত বছরের প্রশ্নের উত্তর নাই, তখন তো পরে সমস্যায় পড়ে যাবেন আর কি।
তো এইটা আসলে তাদের উচিত না এরকম ভাবে, বিষয়টা তো অবশ্যই জানানো উচিত, কিন্তু লাস্টে এরকম ভাবে অফার দিয়ে তারা সেল করে আর কি। এবারও যেমন উনি লাস্টের দিকে আমার কিছু বই থেকে গেছে, কিন্তু আমি তাও এরকম ভাবে করি নাই। উনি 100 টাকা 150 টাকা দামে লাস্টে বই দিয়ে দিয়েছে যে এখন অনেক ব্যাংকারও নিছে, এলে বোঝে নাই, আরে ভাই তুমি এখন লাস্ট মোমেন্টে ওই 100 টাকা দিয়ে ওই বই নেওয়ার তোমার তো কোনো দরকার নাই, কারণ বেশ কিছু তো আপডেট হবে, তো অনেক কিছু বিষয় সেখানে অ্যাড হবে, নতুন প্রশ্ন প্যাটার্ন আসছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো তুমি এটা নিয়ে তো ধরা খাবা আর কি। আর ও তো আছে ধান্দায় যেমন ভাবে হোক আপনার বইটা মানে ধরাই দেওয়ার আর কি। সো এই বিষয়গুলো অবশ্যই মানে সতর্ক থাকবেন আর কি, মানে যেমন তেমন যা পাইছেন সেখান থেকে নেবেন না। আচ্ছা, এখন একটা বিষয় আমরা আসি। আমাদের লাস্টের দিকে আরো কিছু প্রশ্ন আছে, যে আম, আপনি কয়টা সাবজেক্ট পরীক্ষা দিবেন, বা কোন সাবজেক্টগুলো আগে চুজ করবেন, বা আপনাদের ফেল করার কারণগুলো কি কি, বা 5টা স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন কি কি, সেগুলো আমরা লাস্টের সেশনে আলোচনা করব। তবে তার আগে আপনারা আমাদেরকে অনেকেই বলতেছেন, এই জন্য আমি মানে প্রতিবারে আমরা সেমিনারটা নর্মালি নিয়ে থাকি হলো আপনাদের রেজাল্ট হওয়ার পর পরেই, আহ, যখন আইবিবি রেজাল্টটা দিয়ে দেয় তার ঠিক 1 সপ্তাহের মধ্যে আমরা এই সেমিনারটা নিই। কিন্তু বাট এবার আমাদের অনেকেই পরিচিত ব্যাংকাররা আমাদেরকে নক দিয়ে বলতেছেন যে স্যার, আমরা তো এবার প্রিপারেশনটা আগে থেকে নিতে চাচ্ছি, এখন প্রশ্নের প্যাটার্নটা এরকম চেঞ্জ, 2 মাসে আসলে লাস্টে পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা খুব টাফ হয়ে যায় আর কি। এখন যেরকম প্রশ্ন আসছে তখন আমাদের এরকমও হয় যে আম, আমাদের বিভিন্ন কারণে ব্যস্ত থাকতে হয়, কোনো কারণে দেখা যাচ্ছে যে ব্যাংকে যেতে হয়। তো ওই সময় আমরা খুবই কম সময় পাই, এত কম সময়ে পেয়ে অঙ্ক তারপর এই বিষয়গুলো বোঝা আম, আমাদের জন্য টাফ হয়ে যায়। তো আপনি কোনোভাবে একটু আগে ব্যাচটা শুরু করা যায় কিনা। সো আমি এ, বইয়ের আপডেটের কাজ করছি, তো ওরা বারবার বলতেছে, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি পার্সোনালি ওনাদের জানাইছি। তো তো তখন বেশিরভাগই ওরা এগ্রি করছে, বলছে যে ঠিক আছে স্যার, আমরা এইভাবে রাজি আছি, আপনি শুরু করেন। তো এই আপনাদের পরিপ্রেক্ষিতে আমরা যেটা প্ল্যান করলাম যে আমরা তাহলে এখন যেটা করতে পারি যে আমরা ভিডিও ক্লাসের ব্যবস্থা করব। যারা যারা ভিডিও ক্লাস নেবেন তারা এখন থেকেই প্রিপারেশনটা নিতে পারবেন। তো ভিডিও ক্লাসটা নিলে আমরা এখন আপনাদের কি কি সুবিধাটা দিব সেটা আমি বলে নেই একটু। সেটা হচ্ছে যে এখন থেকে ভিডিও ক্লাস নিলে আপনার লাভের উপর লাভ হবে। সেটা হচ্ছে হলো আমরা বিগত বছরে মানে ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমায় যে ক্লাসগুলো নিয়েছিলাম প্রতিটা সাবজেক্টের 6টা থেকে 7টা করে, প্রতিটা সাবজেক্টে প্রায় 7-8টা করে আমাদের ক্লাস আছে। 6টা 7টা 5টা 3টা 4টা এরকম করে ক্লাস আছে। মানে যারা যারা আমাদের ভিডিও ক্লাসে অ্যাড হবেন তাদের আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার সবগুলো ক্লাস তো দিব। এবং সেই সাথে মমিন ভাই একটু দয়া করে ইয়া করবেন না, পেন্সিল ইয়া করবেন না আপনি। আচ্ছা, তো যেটা আমরা করব, যদি কেউ ভিডিও ক্লাস নেন বা এখন থেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের যত ক্লাসগুলো আছে ফেসবুক সিক্রেট গ্রুপে, সেই ফেসবুক গ্রুপে আমরা অ্যাড করাই নিব, এবং হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে অ্যাড করাই নিব, নিয়ে আমাদের আগের বছরের সব ক্লাসগুলো এখন আমরা দিয়ে দিব। আর আমরা, আপনারা জানেন যে একটা লাইভ ক্লাস ব্যাচ শুরু করি আমরা প্রতি বছর রেজাল্ট দেওয়ার সাথে সাথে। তো সো আপনারা এখন রেকর্ড ক্লাসগুলো দেখা শুরু করবেন, রেকর্ড ক্লাস তো পাবেনই, এই টাকা দিয়ে আপনারা অটো যখন আমরা লাইভ ক্লাস ব্যাচটা শুরু করব তখন আপনারা লাইভ ক্লাসেও জয়েন করতে পারবেন। আর এখন আপনারা রেকর্ড ক্লাস দেখে 1-2টা চ্যাপ্টার যদি এগিয়ে রাখতে পারেন, 2টা চ্যাপ্টার, তাহলে আপনার কিন্তু পরীক্ষার আগে তখন এতটা বার্ডেন আর থাকবে না। তখন আপনি ইজিলি পারবেন। এখন এই রেকর্ড ক্লাসগুলো দেখার পরে যদি বলেন যে স্যার আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কেমন কিভাবে আমরা এটার সলভ পাবো, তো যদি সমস্যা হয় আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে নিব। ওই পেইড গ্রুপে আপনি বলবেন যে স্যার আমি এই ক্লাসটা দেখার পরে এটা বুঝতে পারি নাই, তাহলে আমরা বলে দিব যে ও আচ্ছা এটা এইরকম আর কি। তবে নর্মালি আমার গতবারের অভিজ্ঞতা থেকে দেখছি, আমি যেহেতু ব্যাংকে ছিলাম এবং টিচার, আমরা প্রচুর স্টুডেন্টদের পড়াই, আপনাদের পড়াচ্ছে 5 বছর ধরে। সো মানে এমন হয় যে আমি সবসময় পড়ানোর সময় সবচেয়ে দুর্বল স্টুডেন্টের কথা চিন্তা করে পড়াই আর কি। তো আহ, আমি এমনভাবে পড়াই যে ওই দুর্বল স্টুডেন্টটা বুঝতে পারে, তাহলে ওই দুর্বল স্টুডেন্ট পারলে বাকি সবাই বুঝতে পারবে। সো ক্লাসে আমরা এমনভাবে, আপনি যদি ওই র্যাকেট ক্লাসটা দেখেন আপনার আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি থাকে তাহলে আপনি ওই পেইড গ্রুপে জানাই দিবেন। তো আমরা রেকর্ড ক্লাসের সবগুলো দিব, সাথে যখন লাইভ ক্লাস আপনাদের শুরু হয়ে যাবে অটো আপনি ওই টাকা দিয়ে লাইভ ক্লাসে সবগুলো ক্লাস তখন পাবেন আর কি। আর এর মধ্যে পড়া শুরু করার জন্য আমরা আপাতত আপনাদের ফার্স্ট চ্যাপ্টারের ফ্রি পিডিএফ, এবং আমাদের যে প্রতি বছর যখন আমরা লাইভ ক্লাসগুলো করাই তখন আমরা কিন্তু স্লাইড দিয়ে দিই, স্লাইড দেখে যেন তারা পড়তে পারে। তো আমরা আপনাদেরকে স্লাইড এবং স্লাইডের পিডিএফটা দিয়ে দিব, এবং যেই চ্যাপ্টারে ম্যাথ আছে ম্যাথের পিডিএফটা দিব।
তো আপনারা আপাতত ওই আমাদের স্লাইড পিডিএফ দেখে এবং ফার্স্ট চ্যাপ্টারের যে ফ্রি পিডিএফ আছে এবং ম্যাথের পিডিএফ আছে সেগুলো এবং ভিডিও ক্লাস দেখে পড়াটা এগিয়ে নিতে পারবেন আর কি। এটা আমরা একটা গুগল ড্রাইভ লিঙ্কে রাখবো, ওই গুগল ড্রাইভ লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আর এছাড়াও যেই চ্যাপ্টারগুলোতে যেমন মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমে এমসিকিউ আছে, তারপর বিজনেস কমিউনিকেশনে এমসিকিউ আছে, সেই পিডিএফগুলো আমরা এমসিকিউ এর আপনাদেরকে দিয়ে দিব আর কি। লাইভ ক্লাস এবং আমাদের প্রিমিয়াম রেকর্ডগুলো সেভ থাকবে। আপনারা যারা এখন ভর্তি হবেন এখন থেকেই ক্লাসগুলো দেখতে পারবেন একেবারে সপ্তম ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষা আগ পর্যন্ত। একেবারে পরীক্ষা শেষ হওয়ার 5-10 দিন পরে আপনারা যেই গ্রুপে থাকবেন সেই গ্রুপ আমরা থেকে মানে ডিলিট করে দিব। মানে এখন থেকে আপনার পরীক্ষার সপ্তম ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো থাকবে। আর আপনারা যারা মানে যেটা সবচেয়ে বড় কথা, আমাদের সাথে যদি লাইভ ক্লাসে মানে যারা এখন ক্লাসগুলোতে জয়েন হবেন তারা এই টাকা দিয়ে কিন্তু হার্ড কপিটাও পাবেন। বাট আপনি হয়তো বা জানেন যে আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি বা অন্য ব্যাংকাররা যারা ক্লাস নিচ্ছে তারা কিন্তু শুধুমাত্র আপনাকে সেম টাকা দিয়ে শুধুমাত্র ক্লাস দিবে এবং পিডিএফ কপি দিবে, তারা কিন্তু হ্যান্ড নোটের হার্ড কপি দিবে না। হ্যাঁ, তো অনেকে তো আছেন যে হার্ড কপি ছাড়া পড়া একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আপনাকে 275 টাকা মূল্যের সমমূল্যের মানে হার্ড কপিটা আমরা পাঠিয়ে দিব। তবে একটা বিষয় মানে আমরা ক্লিয়ার করে নিচ্ছি, মানে এখন ভর্তি হলে সঙ্গে সঙ্গে কিন্তু এখনই আমরা হার্ড কপিটা দিতে পারবো না। কারণ ওই যে আপনাদের বলছি যে আমাদের প্ল্যান আছে যে মানে আমি এইরকম না যে গত বছর এরকম হয়েছিল যে 10 দিনের মধ্যে কিছু কিছু প্রকাশনী, ওই যে ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাকোয়াত, উনি 15 দিনের মধ্যেই সবগুলো বই বের করে ফেলছে। আমি অবাক, আরে ভাই তোমার 24টা বই, 12 12 24টা বই, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, 6টা 6টা 12টা, টোটাল 24টা বই আপনি 12 দিনে কিভাবে বের করতে পারেন, বা 15 20 দিনে? তাহলে আপনার বইয়ের কোয়ালিটি কীরকম হবে? প্রতি বছরই তো কিছু না কিছু আপডেট করতে হবে। তো আপডেট যদি না করেন, ভালো যদি না দেন, তাহলে তো এটা আপনাদেরই কষ্ট হবে। সো আমরা যেটা প্ল্যান করতেছি যে ডিসেম্বরের পুরো মাসটা এবং জানুয়ারির 15 তারিখ পর্যন্ত, 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা আপডেট করে এটা প্রেসে দিয়ে আমরা 20 থেকে 25 তারিখের মধ্যে হাতে পাবো। এবং যারা এখন আমাদের পেমেন্ট করে রাখবে তাদেরকে আমরা ওই জানুয়ারি 20 বা 25 তারিখের মধ্যে তাদেরকে সবার আগে মানে কুরিয়ারে, এই বাই কুরিয়ারে আমরা হ্যান্ড নোটের হার্ড কপিটা পাঠিয়ে দিব। আর ওই হ্যান্ড নোট হার্ড কপি পাওয়ার আগে এখন আমরা আপনাদেরকে ওই যে প্রতিটা সাবজেক্টের 2টা করে ফার্স্ট চ্যাপ্টার ফ্রি পিডিএফ এবং স্লাইড পিডিএফ গুলো দিয়ে দিব আর কি। সবগুলোর মানে ওয়ার্ড পিডিএফ কিন্তু আমরা দিব না, এটা কিন্তু আপনারা ইয়া করে রাখবেন। বাট স্লাইড দেখে, ভিডিও ক্লাস দেখে, ফার্স্ট চ্যাপ্টারের ফ্রি পিডিএফ দেখে আপনারা পড়া শুরু করতে পারবেন। আর এই চ্যাপ্টারগুলো আমরা আবার আপডেট কাজ করতেছি, আপডেট হয়ে গেলে আমাদের যারা নেবেন তখন আমরা এই আপডেট ভার্সনটাই আপনাদের ফার্স্ট চ্যাপ্টারটা দিয়ে দিব। বাট এখন আপনারা স্লাইড পিডিএফ থেকে এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে যেটা পার্ট এর প্রশ্নগুলো সেগুলো আপনাদের কভার হবে। কিন্তু পার্টের প্রশ্ন যদি কেউ ভালো করে পড়ে, অটোমেটিক্যালি তার ওই পার্টের মধ্যেই শর্ট কোয়েশ্চেন এবং ডিফারেন্স কিন্তু হয়ে যায়। আর যে যেই সাবজেক্টের আমাদের শর্ট কোয়েশ্চেন ডিফারেন্স হবে সেগুলোর প্রথমদের শর্ট কোয়েশ্চেন আপনাদের আমরা ওই যারা আমাদের ক্লাস নেবেন তাদেরকে দিয়ে দিব আমরা। তারপর ডিফারেন্সেরগুলো দিব, কেস স্টাডি কিছু দিব, এমসিকিউ এর পিডিএফ কিছু দিব। আর আপনাদের যে কোনো প্রশ্ন বা 24 ঘন্টা সাপোর্ট আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বললেন যে স্যার আমি এটা বুঝতে পারছি না, তাহলে আমি যদি ব্যস্ত থাকি ওই মুহূর্তে হয়তো বা উত্তর দিতে পারবো না, বাট আমি হয়তো বা আপনার ভয়েস মেসেজে দিয়ে দিলাম, বা আপনি পার্সোনালি উত্তর দিলেন যে স্যার আমি ভিডিও দেখার পর এটা বুঝতে পারি নাই আর কি। হ্যাঁ, আর লাইভ ক্লাসে আমাদের যখন যেই মুহূর্তে আপনাদের রেজাল্ট দিবে যেদিন, সেই 1 সপ্তাহের মধ্যেই যখন আমরা লাইভ ক্লাসটা শুরু করব সেখানে আপনি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। বাট ওই সময় কেউ যদি লাইভ ক্লাস করে তখন কিন্তু সে প্রথম থেকে শুরু করবে। আর আপনি যদি এখন থেকে লাইভ মানে এই ক্লাসটাতে জয়েন হন, তাহলে কিন্তু আপনি অলরেডি রেকর্ড ক্লাস দেখে, যদি আপনার ওইরকম মানে তীব্র ইচ্ছা থাকে, প্রতিটা সাবজেক্টেরই যদি 6টা সাবজেক্ট পরীক্ষা দেন বা 3টা সাবজেক্টেরই পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনি 2টা করে চ্যাপ্টার মানে এগিয়ে রাখতে পারছেন। শুক্রবার শনিবার আপনি হয়তো বা কিছু নোট ডাউন করে পড়া শুরু করে দিলেন, তাহলে ও শুরু করার আগে আপনার রেজাল্ট হওয়া, আর ওই ব্যাচ শুরু হওয়ার আগে কিন্তু আপনি অলরেডি 2-3টা চ্যাপ্টার এগিয়ে থাকলেন, যেটা কিনা আপনি তখন যখন লাইভ ক্লাস শুরু করব তখন আপনি অটোমেটিকলি ওই জিনিসগুলো খালি জাস্ট শুনলেই আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো আমরা আমাদের যে ভিডিও ক্লাসটার প্রাইস রাখছি, আমরা প্রতিটা সাবজেক্টের প্রাইস রাখছি 1000 টাকা। এই 1000 টাকাটা দিয়ে আপনারা এখন প্রায় 6-7টা করে রেকর্ডেড ক্লাস পাবেন। আবার রেজাল্ট হলেই যেই 6-7টা লাইভ ক্লাস হবে আমরা তখন রুটিন দিব, সেই ক্লাসগুলো ফ্রিতে আপনার হয়ে গেল, মানে টোটাল ধরে নেন 12-13টা ক্লাস হয়ে যাচ্ছে। আর আপনারা এর দিয়ে এই 1000 টাকা দিয়ে আমরা হ্যান্ড নোটের হার্ড কপি পাঠাবো, ওইটা আপনার কোনো টাকা লাগবে না, ডেলিভারি চার্জ আপনাদের ফ্রি, আর কোনো কিছু লাগছে না। আর এখন আমরা আপাতত ভিডিও ক্লাস দিয়ে, রেকর্ডেড ভিডিও ক্লাস এবং স্লাইড পিডিএফ দিয়ে আপনাদের পড়াটা শুরু করাবো। আর বেসিক অ্যাকাউন্টিংটা আমাদের
এটা খুব কঠিন সাবজেক্ট, এটাতে আমাদের সবচেয়ে বেশি ক্লাস আছে। আমাদের রেকর্ডেড ক্লাসই প্রায় আপনার গতবার রেকর্ডেড এবং লাইভ ক্লাস মিলে আমাদের প্রায় 27টা কি 28টা ক্লাস আছে, হ্যাঁ। তো এখানে বেসিক অ্যাকাউন্টিংয়ে এতগুলো ক্লাস পাবেন, অন্য দুই তিনটা সাবজেক্ট মিলে যতগুলো ক্লাস হবে বেসিক অ্যাকাউন্টিংয়ে কিন্তু ততটা মানে ক্লাস হবে। সো বেসিক অ্যাকাউন্টিংটা আমাদের হচ্ছে হলো 1650 টাকা। এই 1650 টাকায় আপনি আমাদের একটা হার্ড কপি হ্যান্ড নোট পাবেন, আবার কি বলে স্লাইড নোট পাবেন, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সকল ক্লাস ফ্রি থাকবে, এখন থেকে ক্লাস দেখতে পারবেন। তো বেসিক অ্যাকাউন্টিং এর প্ল্যানটা আমাদের যেটা বেসিক অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2টা আমরা, আপনারা জানেন যে জার্নাল লেজার, ট্রায়াল ব্যালেন্স, ডিপ্রিসিয়েশন এগুলো থাকে, চ্যাপ্টার 2-র পিডিএফটা আমরা দিব আপনাদেরকে। তো ওই চ্যাপ্টার 2-র পিডিএফটা দেখে আপনারা মানে বেসিক অ্যাকাউন্টিংটা শুরু করতে পারবেন। এবং গতবার যারা ক্লাস করছিলেন তারা দেখছিলেন যে বেসিক অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছিল। আর আরেকটা বিষয় আমি বলে নিই, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংকাররা আমরা দেখছি যে বাংলা ভার্সনে পরীক্ষা দেয়, এই জন্য আমরা লেকচারগুলো আসলে বাংলা ভার্সনেই দেই। তো আপনি এটাও নিজে জানেন যে ইংলিশ ভার্সনেও স্লাইড যদি থাকে, যে টিচার আছে সে কিন্তু আসলে আপনাকে বাংলা ভার্সনেই বুঝাবে। তো এই জন্য আমাদের ক্লাসগুলো আমরা স্লাইডগুলো বাংলায়। সো যারা আবার ইংলিশ ভার্সনে নেবেন তাদের জন্য আমরা হয়তো বা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার ইংলিশ ভার্সনের ওয়ার্ড পিডিএফ দিতে পারবো, বাট স্লাইডগুলো আমাদের কিন্তু রেডি করা নাই সব চ্যাপ্টারের, হ্যাঁ। তারা ওইটা 2টা চ্যাপ্টার করে পাবেন আর কি, হার্ড কপি আসার আগ পর্যন্ত। তখন আবার এরকম বলা যাবে না যে স্যার আমাকে এখনই সবগুলো দেন বা অমুক তমুক, কারণ ওটা তো আমরা আপডেট করতেছি। আর এটা আমাদের সবগুলো দেওয়া সম্ভব না, আর এটা আমাদের পলিসিও না। বাট আপনাকে পড়ার এগিয়ে রাখার জন্য আমরা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার ইংলিশ ভার্সনে যারা নেবেন তাদেরকে আমরা ওইটা দিব। আর যারা বাংলা ভার্সনে নেবেন তারা তো ফার্স্ট চ্যাপ্টার ফ্রি পিডিএফ পাবেন, এবং আমাদের স্লাইডগুলো যেহেতু বাংলা ভার্সনেই রেডি করা আছে, বাংলা ভার্সনে সবগুলো আপনারা স্লাইডগুলো পেয়ে যাবেন। তবে নর্মালি একটা জিনিস বলি যে যেহেতু বাংলাতেই ক্লাসগুলো বোঝানো হয়, যারা ইংলিশ স্লাইডও ক্লাস নেন তারাও কিন্তু বাংলা ভার্সনেই বোঝান। সো বোঝানোটা হচ্ছে বড় ম্যাটার। আর অ্যাকাউন্টিংটা যেহেতু আমি অ্যাকাউন্টিংয়ের টিচার, কোর্স সাবজেক্টিভ সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, বিবি এমবিএতে পড়াচ্ছে অ্যাকাউন্টিং। সো আপনি যদি এমন কারো কাছে পড়ান, এখানে তো অনেকে আছে এরকমও যে কোম্পানিতে জব করে, ওই কি সমিন নাকি, ও গত বছর অ্যাকাউন্টিংয়ে মাত্র 6টা কি 7টা ক্লাস দিয়েছে। তো 6-7টা ক্লাস দিয়ে অ্যাকাউন্টিং কিন্তু কখনো পাস করা সম্ভব না, যেখানে আমরা 30টা মতন প্রায় 28-29টা মতন ক্লাস দিয়েছি। সো এরকম মানে যাচাই করে দেখবেন, কখনোই 6-7টা ক্লাসে আপনি অ্যাকাউন্টিং পাস করতে পারবেন না। আর অ্যাকাউন্টিং এর পড়তে গেলে আপনি অ্যাকাউন্টিং এর এক্সপার্টের কাছে না পড়ে আপনি ওই যে মানে সে আপনার মতনই ব্যাংকে জব করতেছে বা কোম্পানিতে জব করতেছে, সে তাহলে অ্যাকাউন্টিং এ আপনাকে কি সার্ভিস দিবে? বা অনেকে আছে যে অ্যাকাউন্টিং এ কিন্তু গ্রাজুয়েশন না, হ্যাঁ। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এখন আসেন আমরা যেই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আহ, গতবার আমাদের কিছু মানে যারা এই বই টইগুলো নিছিল তারা আমাদের কিছু বেশ কিছু রিভিউ দিয়েছে। এই রিভিউটা আলোচনা করার পর আমি আপনাদের ওই সেশনে যে 10টা মানে ইম্পর্টেন্ট বিষয়, যে পাশ করার জন্য আমরা কি করব, এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোন সাবজেক্টগুলো আগে পরীক্ষা দেবো সেটা নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে গত বছর আমাদের যেমন মাজারুল ইসলাম ভাই, উনি আমাদের কি বলে বই নিয়েছিলেন এবং ভিডিও ক্লাস নিয়েছিলেন। তো উনি একটা আপনার এখানে বলছেন যে আইবিবি টেক্সট বুক বিগত সালের প্রশ্ন উত্তর এবং টপিক সম্বলিত প্রশ্ন উত্তর সহ স্টাডি গুরুর হ্যান্ড নোটটা ছিল অনন্য, সাথে ভিডিও ক্লাসটি সহজ ও গম্য ছিল, সব মিলে পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। উনি জাস্ট ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষার এটা কিন্তু রিভিউ দিয়েছে, মানে এখনো রেজাল্ট হয়নি, বাট উনি আমাদের ভিডিও ক্লাস এবং এয়া নিয়েছিলেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে উনি আমাদের রিভিউ দিয়েছেন, বা আমাদের ফেসবুক গ্রুপেও অনেক রিভিউ পাবেন কিন্তু আপনি। তারপরে যে মাসুদ ভাই, উনি বলছিলেন যে স্যারের ভিডিও ক্লাসগুলো ভালোভাবে দেখেছিলাম এবং কিছু কিছু চ্যাপ্টার ভালোভাবে রপ্ত করেছিলাম, সেই হিসেবে প্রশ্ন সহজ মনে হয়েছে। কিন্তু ওই যে উনি টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই, লেখে শেষ করে আসতে পারে নাই। মাসুদ ভাই ছিলেন জেআইবিবির সাবজেক্টে। তারপরে এআইবিবির সাবজেক্টে একজন ভাই বলছে যে আরএমএফআই কমন ছিল, আমি বাংলায় লিখি, কেস স্টাডি ইংলিশে ছিল, আমি বাংলায় উত্তর দিলে কি নম্বর পাওয়া যাবে? এখানে আরেকটা বিষয় আপনাদের বলি যে অনেক প্রশ্ন আপনারা দেখবেন যে বাংলা ভার্সনে বলা আছে যে ইংরেজি অংশ দেখুন, হ্যাঁ। আহ, ইংরেজি অংশ দেখুন, তখন ইংলিশে কিন্তু আপনি অ্যান্সার করতেছেন বাংলায়, কিন্তু প্রশ্নগুলো ইংরেজি অংশ দেখুন বলা আছে। তো তখন আপনি কিন্তু এটা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, ইংরেজি অংশ দেখুন মানে ইংলিশে আপনার প্রশ্নটা দিয়ে রাখছে, বাট অ্যান্সারটা আপনি অবশ্যই বাংলায় লিখবেন। ইংলিশ অংশ দেখুন মানে আপনি বাংলায় উত্তর দেওয়ার করতেছেন প্রথম থেকে, কিন্তু কোনো একটা জিনিস ইংরেজি অংশ দেখুন বলছে, তার মানে তখন আপনি আবার মানে ইংলিশে লিখবেন, ওইটা কিন্তু না আর কি, হ্যাঁ।
ওইটা যেন না হয়। তারপর আমাদের সাথে মাহবুব ভাই অনেক দিন ধরে আছে, উনি আমাদের ভিডিও ক্লাস নিয়েছিলেন, উনি লিখছেন যে আলহামদুলিল্লাহ আরএমএফআই এক্সামটা ভালো হয়েছে, সাজেশনটা খুবই ভালো ছিল। এবং আমাদের সাথে গত বছর যারা ছিলেন, আমি শুধু হ্যান্ড নোট মানে সেল করেই এমন না যে আপনাদের কিন্তু পরীক্ষার 1 মাস আগে হঠাৎ করে মানে এটা গতবার খুব ইনজাস্টিস করছে আপনাদের সঙ্গে আইবিবি, এটা উচিত হয় না। 1 মাস আগে তারা বললো যে সিলেবাস চেঞ্জ, সিলেবাস চেঞ্জ না সরি, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ। তখন কিন্তু আমরা ওই সময়ে আপনাদের জন্য কেস স্টাডি বানায় দেওয়া, শর্ট কোয়েশ্চেন কোনগুলো পড়বেন, তারপর ডিফারেন্স কোনগুলো পড়বেন, নতুন করে আমরা কিন্তু সাজেশন করে দিয়েছি। যেটা কিন্তু সমীর বা আরো অন্যান্য ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাখাওয়াত ওরা কিন্তু এটা করে নাই, ওরা বলছে যে যা আছে ভাই সেটাই পড়েন। এখন ওদের তো হাতে সময় নেই, এখন উল্টো আপনাদের বুঝাইছে যে এগুলো পড়লেই হবে। কিন্তু আমরা কারণ আমার হাতে সময় আছে, আমি সেটা পারবো, এটা অ্যানালাইসিস করার ক্ষমতা আছে, উনিও তো আমরা কিন্তু সেই জিনিসগুলো দিয়েছি আপনাদের। তো এটা আমি আম, পরে যারা এখন আমাদের সেমিনারে আছেন, যারা ক্লাসগুলো করছেন তারা জানেন, আমাদেরকে কাইন্ডলি বলবেন। তো এরকম ভাবে আমাদের অনেকগুলোই রিভিউ দেওয়া আছে, রিভিউগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের পাঠাই দিবনি। যেমন জাহান ভাই বলে লিখছে যে স্যার আপনার প্রতি অশেষ ধন্যবাদ, আপনার ক্লাসের ভিডিও আর বই পড়ার জন্য আজ 100% উত্তর করে আসছে, জানি না পাশ করবো কিনা। উনি জাস্ট এটা মানে 6 ব্যাংকিং ডিপ্লোমার এগুলো রিভিউ। আর আমাদের আরও এরকম পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমার রিভিউগুলো আছে, মানে যারা আমাদের হ্যান্ডনোট নিয়ে এবং লাইভ ক্লাস নিয়ে খুব ইজিলি পাশ করছে। অনেকে দেখা যাচ্ছে যে 4বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারছিল না, এমএফএস সাবজেক্ট তারা করছে। তো এই রিভিউগুলো আছে, আপনারা দেখে নিন, অনেক আছে এরকম। সো আমি এগুলো আর এত আলোচনা করছি না, আপনারা জানেন। আমরা একটা ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে আপনি নতুন কোয়েশ্চেন প্যাটার্নে ব্যাংকিং ডিপ্লোমা পাস করাটা আমরা জানি কঠিন, বাট আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করবেন। তাহলে আপনি স্ট্র্যাটেজিটা ফলো করবেন যে সিলেবাসগুলোকে ভাগ করে ছোট ছোট ভাগ করে পড়াটা শুরু করেন। কারণ প্রশ্ন একবারে পড়তে গেলে আপনার কাছে অনেক চাপ মনে হবে অনেক বড় বই দেখে। তারপর আপনি আগের বছরের প্রশ্নপত্রগুলো দেখে সেগুলো নিয়মিত রিভাইজ দেওয়ার চেষ্টা করুন। গত 6 বছরের এই নতুন প্রশ্নের প্যাটার্ন অনুসারে গত বছরের যে প্রশ্নগুলো, আগের বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো এগুলো পড়েন কিন্তু, হ্যাঁ। পড়লে আপনি আহ, প্রশ্ন কিরকম হয় সেটা বুঝতে পারবেন, এবং ওগুলো কিন্তু কমন প্রশ্ন। সাজেশন ভিত্তিক হ্যান্ড নোট ফলো করুন এবং শর্ট নোট তৈরি করুন। বড় বড় বইগুলো শেষ করা কঠিন, ওই যে এগুলো বাজারের বই আছে, কিন্তু সহজ সরল এবং সাবলীল ভাষায় লেখা সাজেশন ভিত্তিক হ্যান্ড নোটগুলো 2-3 বার পড়লেই মনে থাকে। কনসেপ্ট এবং লজিক বুঝে প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করুন। এখন কিন্তু আপনার ওই যে শুধু তোতাবাকির মতন মুখস্থ করার সময় মানে চলে গেছে। তারপর বুঝে যে প্রশ্নগুলো পড়ছেন, আপনাদের ব্যাংকারদের অনেকের যেটা হয়, পরীক্ষার হলে গিয়ে অনেক দিন ধরে আপনারা লেখেন না, তো তো পরীক্ষার হলে হঠাৎ করে গিয়ে আপনাদের লেখাটা মানে আসে না ওইরকম ভাবে। সো অবশ্যই আপনি আগে থেকেই একটু ছুটির দিনগুলোতে মানে খাতায় একটু অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবেন, দ্রুত হাত চালানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু পরীক্ষাতে আপনি গিয়ে শেষমেশ দেখা যাচ্ছে যে 100 মার্কসের অ্যান্সার করতে পারছেন না। আম, আচ্ছা, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটা অনেকেই বলেন যে স্যার আমি মূলত 6টা তো পড়লেন, আমি কয়টা বিষয় মানে প্রথম যারা দেন তখন বলেন যে আমি কয়টা বিষয় রেজিস্ট্রেশন করব বা কোন সাবজেক্টগুলো আগে দিব। টোটাল সাবজেক্ট তো 6টা, আমি 3টা সাবজেক্ট পরীক্ষা দিব নাকি 6টা সাবজেক্ট। তো এটা আমি বলবো যে ভাই এটা টোটালি হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কয়টা সাবজেক্ট পরীক্ষা দিবেন। তবে এখানে নির্ভর হচ্ছে যে আপনি যদি প্রেশার কম নিতে চান তাহলে আপনি 3টা সাবজেক্ট পরীক্ষা দিবেন। এবং ওই 3টা সাবজেক্ট আপনি জানেন যে ব্যাংকিং ডিপ্লোমা গুলোতে মানে একসাথে একদিনে 2টা পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে আপনি 3 সপ্তাহে 3টা বাছাই করে নেবেন, মানে যারা কারণ একসাথে 2টা পরীক্ষা হলে আগের দিন আপনার 2টা সাবজেক্টেরই প্রশ্ন কিন্তু রিভাইজ দিতে হবে, এবং সকালে 3 ঘন্টা বিকেলে 3 ঘন্টা। সো এটা একটা হিউজ প্রেশার। যদি আপনি না পারেন অন্য কারো কথা শুনে আপনার 6টা সাবজেক্ট দেওয়ার দরকার নাই, যদি আপনার মনে হয় যে না আমি একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে চাচ্ছি, মানে এত প্রেশার ব্যাংকে জব করে আমার সম্ভব না, তখন আপনি 3 সপ্তাহে 3টা সাবজেক্ট বাছাই করবেন। তখন আবার এমন করেন না যে 3টা সাবজেক্ট বাছাই করলেন কিন্তু মানে একই দিনে আবার যেদিন 2টা সাবজেক্ট পরীক্ষা আছে সেই 2টা সাবজেক্ট আবার বাছাই করেন না, তখন 3 সপ্তাহে 3টা বাছাই করবেন, সকাল বিকেল এরকম ভাবে মিলে। আর যাদের কনফিডেন্স আছে, ইয়াং এনার্জেটিক ছেলে যারা এখন থেকেই মানে সেইরকম সময় দিতে পারবেন ডেডিকেটেডলি, বা আপনার কনফিডেন্স আছে 6টা আপনার দেওয়া কোনো ব্যাপার না, আপনি 6টাই দিবেন আর কি। বাট আমি অন্য ওদের মতো বলবো না যে ভাই একবারে পাশ করুন। ম্যাটামেন্টর বলে যে একবারে 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে পাশ করুন, এটা আসলে কারণ সবার তো ক্যাপাবিলিটি ওইরকম না। আপনি 6টা সাবজেক্ট রেজিস্ট্রেশন করলেন কিন্তু প্রিপারেশন আপনি লম্বভম্ব নিলেন। এখন যেরকম পরীক্ষা, এখন তার ওই এক রাত পড়ে আপনি পাশ করতে পারবেন না, বা প্রিপারেশন ভালো না থাকলে পাশ করা যাবে না। সো আপনি না পড়ে শুধু খালি 6টা হুপে দিলেন ওই আরেকজনের কথা যে একবারে 6টা সাবজেক্ট পাশ করুন, ওরকম করা যাবে না আর কি। আপনি দেখেন, যদি আমি নাও করছি না, যদি আপনি পারেন তাহলে আপনি 6টা নেবেন, আর যদি প্রেশার হয় তাহলে আপনি 3টা নেবেন।
সো এটা আপনার উপর নির্ভর করবে। বাট এখানে আমি আপনাদের এই যে রুটিন অনুসারে আমি একটা আপনাদেরকে অ্যানালাইসিস করে দেই। আহ, যদি কেউ প্রথম দেখেন এই যে এবারে এটা প্রতি বছরই হয়, যেমন এবারে 11 আপনাদের আহ, তারিখে পরীক্ষা যেটা হয়েছিল, প্রথমে আপনাদের কি হয়েছিল, জেআইবিবির আমরা দেখি যে 9টা থেকে 12টা ছিল বিজনেস কমিউনিকেশন এবং 2টা থেকে 5টা ছিল প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। হ্যাঁ, তাহলে একই দিনে 2টা সাবজেক্ট পরীক্ষা দিতে গেলে কিন্তু অনেক প্রেশার থাকে। আপনি যদি পারেন তাহলে দিবেন, কোনো সমস্যা নাই। একবারে পাশ করতে পারলে তো ভালো, বা বেশি অনেকেই করে। বাট আমি তো জানি না কে কিরকম স্টুডেন্ট, বাট আপনার কাছে যদি নিজের প্রেশার হয় তাহলে আপনি হয় বিজনেস কমিউনিকেশন নেবেন বা ইকোনমিক্স নেবেন। আমি আগে যে বিবিটা বলে যাচ্ছি, তারপরে এ বিবিটা বলে দিবনি। তারপর 18 তারিখে আহ, প্রতি বছরই এরকম হয়, প্রথমে বিজনেস কমিউনিকেশন প্রথম সপ্তাহে, তারপর ইকোনমিক্স দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনার এমএফএস মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম 9টা থেকে 12টা, 2টা থেকে 5টা হচ্ছে ল অ্যান্ড প্র্যাকটিসেস অফ জেনারেল ব্যাংকিং। তাহলে আপনি যদি এখানে বিজনেস কমিউনিকেশন নেন, তাহলে এখান থেকে আপনি হয়তো বা একটা কঠিন সাবজেক্ট নেবেন, তখন আপনি চাইলে এমএফএসটা নিতে পারেন। হ্যাঁ, সহজ কঠিন মিলাই নেবেন এরকম ভাবে। তারপর সবার শেষে গিয়ে 25 তারিখে যেমন আপনাদের ওএম পড়ছে, বেসিক অ্যাকাউন্টিং পড়ছে। তো বেসিক অ্যাকাউন্টিং এর জন্য আপনার কিন্তু আগে থেকে সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে প্রথমে আমি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি এবং সবচেয়ে সহজ সাবজেক্ট দিয়ে আমি ব্যাংকিং ডিপ্লোমা শুরু করব, তাহলে আপনি বিজনেস কমিউনিকেশন, তারপর হচ্ছে ল এবং ওএম, এই 3টে সাবজেক্ট সবচেয়ে সহজ, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। কিন্তু পরের বারে তখন আবার 3টা সাবজেক্টই কঠিন হয়ে যাবে, ওইরকম ভাবে না করে আপনি হয়তো বিজনেস কমিউনিকেশন নিলেন, তারপর এই এমএফএস আর লর মধ্যে এমএফএসটা কঠিন, আপনি এমএফএসটা বাছাই করলেন। আর আপনি বেসিক অ্যাকাউন্টিং যদি প্রথমে না নিতে চান তাহলে আপনি ওএম বাছাই করলেন। তারপর পরের বছর আপনি বেসিক অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এগুলো কঠিন আছে সেগুলো আপনি নিয়ে শুরু করলেন। কিন্তু একবারে ধরে নেন ইকোনমিক্স, তারপর এমএফএস, বেসিক অ্যাকাউন্টিং, এরকম ভাবে যদি মানে যারা 3টা করে প্ল্যান করবেন, প্রথম বারেই একবারই 3টে মানে কঠিন নেওয়ার দরকার নাই। আপনি সহজ কঠিন মিলাই মানে নেবেন। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়, রেজিস্ট্রেশন করার সময় আমার কাছ থেকে শুনে নিতে পারেন যে স্যার আমি কিভাবে বাছাই করব আর কি। হ্যাঁ, সেটা আমরা আপনাদেরকে হেল্প করবো। আপাতত এই জিনিসটা বললাম আর কি। আর যারা সবগুলো দিবেন তারা তো সবগুলোই দিবেন, কোনো ব্যাপার না। আর এআইবিবির ক্ষেত্রে আপনি প্রথমে যেমন দেখেন যে আপনাদের 9টা থেকে 12টা হচ্ছে হলো আরএমএফআই, রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আর 2টা থেকে 5টা আছে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যে আপনার আরএমএফআইটা সহজ, সিওএমএ ম্যাথ বেশি। তাহলে আপনি আরএমএফআই দিয়ে যদি শুরু করেন, তারপর পরের ইয়াতে আপনার পরীক্ষা হয় টিএফিপি, ট্রেড ফাইন্যান্স আর আইসিটি। তো ট্রেড ফাইন্যান্সটা সবচেয়ে বেশি কঠিন। আপনি যদি আরএমএফআই নেন সহজ দিয়ে যদি যান, তাহলে আইসিটি দিয়ে শুরু করতে পারেন। তারপর এখানে আপনার গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর একটা অপশনাল আছে। তো জিএফআই আর অপশনাল সাবজেক্টগুলো ইজি হয়। হ্যাঁ, আপনি হয় জিএফআই নিলেন আর কি, পরের বারে আপনি আরেকটা কঠিন সাবজেক্ট ট্রেড ফাইন্যান্স নিলেন, তারপর আরেকটা নিলেন এরমভাবে। আর অপশনালগুলোর ক্ষেত্রে দেখেন এতগুলো সাবজেক্ট অপশনাল থাকে। আপনারা অনেকে বলেন যে স্যার অপশনাল কোনগুলো চুজ করব, আমি একটু বলে দিতে পারি। যারা প্রাইভেট ব্যাংকে আছেন বা ব্যাংকে ক্যারিয়ার করতে চান পরবর্তীতে ভালো মতো, অনেক আপনাদের পরবর্তীতে প্রমোশনের ভাইবা দিতে হয়, তারা এই যে এফসিসি নামে একটা সাবজেক্ট আছে, ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স। খুবই সহজ একটা সাবজেক্ট এবং আহ, এইখানে আহ, খুবই ছোট একটা সিলেবাস, বাট এখানে সব ব্যাংকিং বিষয়গুলো থাকে। এর অনেক কিছু টার্ম আপনারা আগে পড়ে আসবেন জেআইবিবিতে, সিডিডি, এডিডি, মানি লন্ডারিং, এইগুলো বিষয় আছে। হ্যাঁ, তো আর এই টপিকসগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। সো ব্যাংকিং ক্যারিয়ার যারা করতে চান ভালো মতন, তারা হচ্ছে এফসিসিটা দিবেন। হ্যাঁ, প্রাইভেট ব্যাংকে থাকলে আমি এটাকে ফলো করতে পারি। বাট অনেকেই আছেন এগ্রিকালচার নামেও একটা সাবজেক্ট আছে যেটা খুবই সহজ, এটাও সহজ। এটাও সহজ, কিন্তু অনেক বন্ধুর কাছ থেকে বা অনেকের কাছ থেকে শুনে আবার এগ্রিকালচার দেন। তো যদি প্রাইভেট ব্যাংকে থাকেন আমার মতে এগ্রিকালচারটা না দেওয়ারই চেষ্টা করবেন, কারণ আপনি ক্যারিয়ারে ব্যাংকিং রিলেটেড কিন্তু ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স আপনার ব্যাংকের সাথে সংযুক্ত, বাট এগ্রিকালচারটা ওইরকম ভাবে সংযুক্ত না। যারা রাকাব বা বিকেবি বা সরকারি ব্যাংকে থাকেন তারা চাইলে এগ্রিকালচারটা দিতে পারেন, এগ্রিকালচারও খুবই সহজ। বাট ব্যাংকে ভালো ক্যারিয়ার করতে চাইলে এফসিসিটা দিবেন। অনেকে আবার শরিয়া বেসড ব্যাংকিং, যারা ইসলামী ব্যাংকগুলোতে থাকেন তারা এটাকে দিতে চান, বা ইসলামী ব্যাংকিং ডিপ্লোমা যারা দিয়েছেন তারা এটা ফলো করতে পারেন, তাদের জন্য এটা ইজি হবে। হ্যাঁ, তবে কখনো এই যে গত বছর আমি দেখছি এরকম যে সাস্টেনেবল ফাইন্যান্স ভুল করেও দিয়েন না, কারণ এগুলোর কিন্তু নোট বাজারে পাওয়া যায় না, পরে তখন বিপদে পড়ে যাবেন। সাস্টেনেবল ফাইন্যান্স, তারপর আপনার মার্কেটিংটার পাওয়া যায় না, মার্কেটিং নেওয়ার দরকার নাই ওরকম ভাবে। তারপর অনেকে ট্রেজারি ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছেন, ট্রেজারি ম্যানেজমেন্টে কিন্তু অঙ্ক থাকে এবং কঠিন সাবজেক্ট। সো ট্রেজারি ম্যানেজমেন্টটা ভুলেও দিয়েন না আর কি। সো এই ছিল আপনাদের অপশনাল নিয়ে। আমরা এখনই
আর মাত্র 2-3 মিনিট আছে হয়তো বা সেশনটা আমি ক্লোজ করে দিব। আর আমাদের বিষয়গুলোতে যদি কেউ ভিডিও ক্লাস করতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753 555 7 নাম্বারে মেসেজ দিবেন। দিয়ে জাস্ট বলবেন যে স্যার আমি এই সাবজেক্টের ভিডিও ক্লাসটা শুরু করতে চাই, কারণ এখন থেকে না পড়াশোনা শুরু করলে টাফ হয়ে যাবে। জাস্ট আপনি বলবেন যে আমি শুরু করতে চাই। তাহলে শুরু করতে চাইলে আমরা আপাতত আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপটা সাজাইছি, ফেসবুক গ্রুপও সাজানো আছে। ম্যাটেরিয়ালসগুলো গুগল ড্রাইভ লিঙ্কে আমরা আপাতত 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে যারা যারা মানে শুরু করবেন, তারা আমাদেরকে খালি নক দিবেন। নক দেওয়ার পরে আমরা আপনাদেরকে আগামী, আপনি জাস্ট শুধু লিখবেন যে স্যার আমি ভিডিও ক্লাস নিতে চাই। তো আমাদেরকে তো অনেকেই নক দিবেন, আমরা তো ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রসেসটা করতে পারবো না। এই জন্য নক দেওয়ার পরে আজকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত আমাদের সময় দিবেন। এই শুক্র থেকে সোমবারের মধ্যে আমরা সবাইকেই আমাদের হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন করাই নিব, এবং আপনাদের অ্যাড্রেসটা নিয়ে নিব আর কি। এবং আপনারা সবার আগে যখন আমাদের হার্ড কপি হ্যান্ড নোট আসবে, জানুয়ারির 20 থেকে 25 তারিখ মাথায় রাখবেন, তখন আমরা আপনাদেরকে সবার আগে পাঠিয়ে দিব আর কি। আর আমরা ম্যাটেরিয়ালসগুলো, পিডিএফ ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে আগামী মঙ্গলবার থেকে, এখন ভর্তি হয়ে যাবেন, আগামী মঙ্গলবারের মধ্যে আমরা সাজাই নিয়ে মঙ্গলবার থেকে দিব আর কি। এগুলো বোর্ড কোয়েশ্চেনের ম্যাটেরিয়ালস। তবে আমরা যে আপডেট ম্যাটেরিয়ালসগুলো করতেছি ওটা সময় লাগবে, ওইটা করার যখন আমাদের হয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টারগুলো আমরা দিতে শুরু করব। তবে আপনারা যদি ম্যাথের যে ভিডিও ক্লাসগুলো আমরা দিব, ম্যাথ যদি দেখেন, তারপর ভিডিও ক্লাসগুলো দেখেন, যদি স্লাইড পিডিএফগুলো দেখেন, তাহলে কিন্তু আপনাদের 30-40% পড়া অটোমেটিক্যালি হয়ে যাবে। আর আপডেট লেকচার শিটগুলো যখন আমাদের হবে তখন ফার্স্ট চ্যাপ্টার দিব, বই আসলে আপনাদের তো আপডেট হার্ড কপি আমরা পাঠিয়ে দিব আর কি। আর ভর্তি হওয়ার আগে আমাদের যদি ক্লাসের কোয়ালিটি দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36-এ গিয়ে সেখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। ইউটিউবে সার্চ দিলে স্টাডি গুরু 36 লিখে সার্চ দিলে ইউটিউব আসবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গুরু 36, সেখানে কিন্তু আমরা অনেক কিছু জিনিস শেয়ার করি। তো সেই জিনিসগুলো আপনারা কিন্তু ফ্রিতে পেতে চাইলে সেই ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি গ্রুপে কিন্তু জয়েন করবেন। আমরা পরীক্ষার আগে অনেক প্রশ্ন, কেস স্টাডি, তারপর শর্ট কোয়েশ্চেন্স, এগুলো নানান ধরনের জিনিস আমরা কিন্তু শেয়ার করি। তো এই ছিল আমাদের সেমিনার। আর একটু সময় দিবেন, আমরা আপনাদেরকে আমাদের যে উম, আহ, কি বলে আহ, ইউটিউব ফেসবুক গ্রুপটা, যারা অনেকে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড না, ফেসবুক গ্রুপটা আমি একটু খালি দেখাই দিই আপনাদের, তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে ফেসবুক গ্রুপ আমাদের ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36, এই ফেসবুক গ্রুপে কিন্তু আমরা আপনাদেরকে অনেক কিছু জিনিস ফ্রিতে দিয়ে দিই। সো ফেসবুক গ্রুপে যারা অ্যাড নেই তারা ফেসবুক গ্রুপটাতে মানে অ্যাড হয়ে যাবেন। এই যে যেমন কিছুদিন আগে আমরা যেগুলো শর্ট কোয়েশ্চেন করছি, সেই শর্ট কোয়েশ্চেনের ইমেজ দিয়েছি, তারপর কেস স্টাডির ইমেজ দিয়েছি। তো সো অনেক কিছু জিনিস ফ্রিতে পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করবেন। আর আমি আরেকটা জিনিস একটু দেখাই, অনেকে আমাদের ইউটিউব চ্যানেলটার সাথে যুক্ত না। এটা দেখায়, তারপর আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব। আর 2 মিনিট সময় দিবেন, জাস্ট 2 মিনিট সময় দিলে আমার আপনাদের সাথে মানে আচ্ছা, এই যে আমাদের স্টাডি গুরু 36 ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে কিন্তু আমাদের আপনি চাইলে এই যে স্টাডি গুরু 36 আমার ছবি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে প্লে লিস্টে আপনি ক্লিক করলে আমাদের বিগত বছরের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু দেখতে পারবেন। দেখে আপনারা চাইলে আমাদের ক্লাসের মানগুলো কিন্তু যাচাই করতে পারবেন। বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, অ্যাকাউন্টিং এর বিষয় রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। সো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ক্লাসটা। আপনাদের যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে, যে বিশেষ কোনো, যে স্যার আম, কিভাবে পড়লে, বা যে কোনো আপনার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, আমি আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছি। ওয়ান বাই ওয়ান করবেন, একটু 1 মিনিট সময় দিবেন, আমি আনমিউট করে আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিই। হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া,
ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ কি টাইপের মানে প্রশ্ন হয় বা কি ধরনের বিষয়গুলো আলোচনা থাকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং? সরি ভাই, ইনভেস্টমেন্ট ব্যাংকিংটা নিয়ে এটা আসলে খুব কম, এই সাবজেক্টগুলো আসলে বাজারে প্রচলিত, তো মানে আপনারা এক দুই জনের মতন আছেন। সো আমাদের পক্ষে মানে এতগুলো সাবজেক্ট নিয়ে মানে যেগুলো বেশি প্রচলিত বা চাহিদা সেগুলো নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ব্যাংকিংটা নিয়ে আমার কাজ করা হয়নি, সো ওই জন্য বলতে পারছি না। বাট আপনি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে হলো আইবিবির ওয়েবসাইটে গেলে আপনি, আমার মনে হয় ওখানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ওনাদের সব সাবজেক্টেরই ইংলিশ ভার্সনের বইগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, সেখানে আপনি ম্যাটেরিয়ালটা পাবেন। আর আপনার সিলেবাস আছে, ওখানে সিলেবাসেও আপনি টপিকসগুলো পাবেন। যদি না পান, পরে আমাকে কাইন্ডলি মেসেজ দিবেন, আমি আপনাকে ওই সিলেবাসটা দিয়ে দিবনি, মানে টোটাল সব সাবজেক্টের সিলেবাস ওইখানে আপনি ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর টপিকসগুলো পাবেন। তাহলে ওই টপিকস দেখে এবং ওই বইটা দেখে আপনি পড়তে পারবেন। তবে এই বইগুলো আপনারা ওই যে কোনো কারণে আপনি যদি চুজ করতে যান, তখন আপনি কিন্তু বাজারে নোটও পাওয়া বা প্রশ্ন পাওয়া, মানে এগুলো তখন আপনার জন্য আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে নিতে পারেন আর কি। মানে আমি আপনার কথা বুঝতে পারছি, মানে আমি জানতে চাচ্ছিলাম ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ তো মনে হয় ম্যাথ আছে, তাই না? কি টাইপের ম্যাথ দেয় ওরা? আচ্ছা, ম্যাথ থাকতে পারে, বাট আমি ওইটা দেখেই নাই একদম। হ্যাঁ, আপনি যদি ওই যে আইবিবির ওয়েবসাইটে যান, তাহলে ওখানেও ম্যাথের প্রশ্ন, মানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর প্রশ্নগুলো পাবেন সম্ভবত। পাইলে আপনি একটু কাইন্ডলি অ্যানালাইসিস করবেন, তাহলে বুঝতে পারবেন আর কি। আর ম্যাথ যদি থাকে বা একটু মানে আসলে এমন সাবজেক্ট চুজ করা উচিত না যেটা মানে আপনি পড়তে চাইলে পড়বেন, পরীক্ষার জন্য আপনার হ্যাপা নেওয়ার দরকার কি? আপনি তো সহজে পাস করার আপনার না, ধারণা, আমি তাই না? তো আমি যদি তো আপনি ওটা ওইটা আসলে বিষয় নিয়ে জানার ইচ্ছা আছে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট ব্যাংকিংটা ওই বইটা ডাউনলোড করেই পড়লেন। আর নর্মালি কি বলে, আইবিবির টেক্সট বইয়ের ইংলিশ ভার্সনটা আপনারা এমনি সহায়ক বই হিসেবে রাখতে পারেন, কিন্তু বাট পরীক্ষার জন্য না, মানে অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমি বলেই দেই যে ইকোনমিক্স থেকে শুরু করে সব বই তো আইবিবি টেক্সট বই দিয়ে দিয়েছে ইংলিশ ভার্সনে। সেটা আপনারা এমনি একটা ডাউনলোড করে নিতে পারেন। বাট পরীক্ষার জন্য ওইটা খুব টাফ হয়ে যায়, কারণ ওখানে অ্যান্সারের মানে প্রশ্নের উত্তরগুলো দেওয়া নাই। আর ওরা ইংলিশগুলো খুবই হার লেভেলে লিখছে। তো ওই আমরা তো ইংলিশে প্রশ্ন এমনিতেই মুখস্থ হতে চাই না। তো সহজ সরল ভাষায় হলে আমাদের তাও ভালো হয়। আর অত কঠিন হইলে মুখস্থ করা আরো টাফ হয়ে যায়। যারা একদমই মানে টপ 5% স্টুডেন্ট বা 1% স্টুডেন্ট যদি মনে করে যে আমরা ইংলিশের সেরকম তুখোড়, তারা ওইটা মানে প্রশ্নের অ্যান্সারগুলো ওইভাবে, মানে অ্যান্সারও তো নাই, আপনি তো ব্যাংকে জব করে আসলে ওইভাবে ওখান থেকে বই থেকে কোন প্রশ্নের উত্তর, যেহেতু থ্রোলি আলোচনা করছে, আপনি না, উত্তরও আমি বের করতে আপনার পারবেন না। বিষয়টা আসলে বুঝতে পারছি। আমি মানে আপনার এমনি বিষয়টা পড়ার জন্য বুঝতে আপনি পারছি। পড়তে আমি পারেন, হ্যাঁ, মানে সহায়ক বই হিসেবে আপনার যদি সময় থাকে এখন থেকে, ওইটা না, আমি আপনি যেমন দেখতে পারেন। ফিনান্সিয়াল ক্রাইম বললেন, ফিনান্সিয়াল ক্রাইম এটা তো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। থিওরিটিক্যাল সাবজেক্টের চেয়ে যদি আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং ওখানে যদি ম্যাথ থাকে, তাহলে ওখানে পাস করাটা কি একটু সহজ হয় কিনা, এটা জানার জন্য আর কি। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে অন্যান্য যে পরের কথা। বুঝছি বুঝছি, হ্যাঁ, এখানে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। তো তো আমরা নর্মালি স্টুডেন্টদের পড়ায় দেখছি যে ম্যাথে পাস করা, ম্যাথে মানে প্র্যাকটিস করতে হয় বেশি। বেশিরভাগ স্টুডেন্টদের ম্যাথ রিলেটেডে পাস করা মানে ওকে প্রিপারেশনটা নিতে হয় বেশি, বাট সেই তুলনায় থিওরি পড়ে বানায় লেখা যায় বেশি। হ্যাঁ, আপনি যদি ওভারঅল কম্পারিজন করতে বলেন স্টুডেন্টদের, তো থিওরি দিয়ে পাস করাটা বেশি ইজি। ম্যাথে আপনার সময়টা বেশি দেওয়া লাগে। বাট কিছু স্টুডেন্ট তো এক্সেপশনাল থাকে, আপনি হয়তো বা ম্যাথে আপনার প্রেফারেন্স বা ম্যাথ যদি আপনি ডেফিনেটলি খুব ভালো হন, তাহলে আপনি ম্যাথে যাবেন। কারণ মানুষ তো এক না, একজনের বুঝতে পারছি, আপনার ইয়াটাই কথা আছে। বুঝতে বাট পারছি, ইন ঠিক আছে। জেনারেল আমরা যেটা বলি যে ম্যাথ যদি বেশি থাকে, ওই সাবজেক্ট আপনি না চুজ করাই ভালো, মানে ইন জেনারেল সব স্টুডেন্টের জন্য। বাট জি সব। জি জি, বুঝতে পারছি। ওকে। আচ্ছা। আচ্ছা, হ্যালো। 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 হ্যাঁ হ্যাঁ, বলেন, পরিচয় দেন, একটু বলেন। এখন আইও, আমি তপন ভট্টাচার্য সোনালী ব্যাংক থেকে বলছিলাম। জি, তখন। ইও পেমেন্ট কি আগেই করে ফেলতে হবে, এখনই করে ফেলতে হবে? আচ্ছা, পেমেন্টটা আমরা ওই যে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সময় থাকবে। আপনারা পেমেন্ট ওই মানে আপনি সঙ্গে সঙ্গে পেমেন্ট করার দরকার নেই। আপনি জাস্ট লিখবেন যে স্যার আমি ভিডিও ক্লাস করতে ইচ্ছুক। হ্যাঁ, তাহলে আমরা আপনাদেরকে একটা লেবেল লেবেল করে রাখবো। আমরা এই শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে আমার যে মডারেটর আছে, ও কালকে যেমন অফিসে আসবে 4টা থেকে 8টা পর্যন্ত থাকবে, তখন ওই লেবেল করা থাকবে। ও আপনাকে ফোন দিয়ে বলবে যে এভাবে এভাবে আপনি ক্লাস নিতে চাইলে পেমেন্ট করেন। আপনাকে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে অ্যাড করাই নিব, ফেসবুক গ্রুপে অ্যাড করাই নিব, এবং মঙ্গলবারের পর আমরা পেইড গ্রুপে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব আর কি। আমরা এই 2-3 দিন সাজাবো জিনিসগুলো। বাট আপনি জাস্ট তার লিখে মানে রাখবেন যে আমি ভিডিও ক্লাস মানে করতে ইচ্ছুক। জি। এখন কি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে মানে লিখে দিব এটা, তাই না? হোয়াটসঅ্যাপ গ্রুপ, অথবা বেটার হয় ওই যে আমাদের ওই নাম্বারে আপনি পার্সোনালি ইনবক্স করলেও হবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও করলেও হবে। বেটার হয় আচ্ছা ইনবক্সে দিয়ে দিন আর কি, সমস্যা নেই। আচ্ছা। ঠিক আছে, আর কেউ কোনো কিছু প্রশ্ন করবেন? কারো কোনো কিছু জানার থাকলে করতে পারেন, না হলে আমরা আর 5 মিনিটের মধ্যেই সেশনটা ক্লোজ করে দেবো। আচ্ছা হ্যাঁ, ভাই, আমরা হ্যাঁ, জন জন ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি, বলেন ভাই। আমরা যারা ওই প্রথম 6টা দিব একসাথে,
আচ্ছা। তো এখন একসাথে একসাথে যে 6টা পরীক্ষা দিব, জি। তো এখন আমরা যারা একসাথে সবগুলা বা কোর্স নিব, আপনার কোর্স বলেন বা ইয়াটা, তাদের ক্ষেত্রে এই কি পেমেন্টটা একটু কিস্তি টাইপের করা যায় কিনা আর কি, যেহেতু অ্যামাউন্ট একটু বেশি হয়ে যাচ্ছে, মানে 6টা কোর্সে প্লাস হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং, মানে একটু কিস্তি মানে দুই ধাপে মানে পেমেন্ট করাটা একটু করা যায় কিনা এটা। আচ্ছা, ওইটা একটু টাফ, ওইটা আমরা মানে করতে চাচ্ছি না। গতবার এরকম হয়ে গেছে, আপনি কিন্তু কাইন্ডলি মনে করেন না। আমি 5-6 জনকে দিয়েছি, পরে ওনাদের মনে নাই, ওদের ওই টাইমে আমাদের ফোন দিতে হয়েছে, তারপর আবার পেমেন্ট করেনি, শেষমেশ 2-3 জনের আমরা পাইনি। আমরা 1-2 জনের খুব মানে যদি সমস্যা হয়, সেটা আমরা পার্সোনালি অন্যভাবে ইয়া করবো, বাট ওইটা আমরা করতে চাচ্ছি না। স্যার আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আশরাফি সালাম। বলছিলাম স্যার। হ্যাঁ, কাজী আপু, আশরাফি আপু, ভালো আছেন আপনি? হ্যাঁ স্যার, ভালো আছি, ভালো আছেন স্যার? হ্যাঁ আপু, হ্যাঁ। স্যার আমি গত বছর মানে ওই লাস্ট ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমাতে আমার তিনটার জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমার একটা একটা পরীক্ষার সময় ভাইবা ছিল, আমার ব্যাংকের প্রমোশনের ভাইবায়, যে কারণে ওইটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই। এখন এই বছরে আমি তো ওই সাবজেক্ট সহ আরো দুইটা সাবজেক্ট নিতে চাই জি। এখন, এবং ভিডিও ক্লাসও নিতে চাই, এবং সেটার জন্য স্যার আমি এখন আমার কি নতুন বই নিতে হবে, যেটা আমি আগে অলরেডি নিয়ে নিয়েছি? আপু, ওইটা তো আপনার 70% কভার করবেই। হ্যাঁ, এখন আপাতত পড়লে আপনি 70-80% কভার করবেই। তারপর বাকি হ্যাঁ, যদি অনেকের ফের মনে হয় যে একটু খুঁতখুঁতি থাকে যে আমরা এবারে যেটা, ওটা তো আর ওই শর্ট কোয়েশ্চেন ডিফারেন্স আলাদাভাবে করে দেওয়া ছিল না। তো ওই যে আমি তো না আপনাদের না বললাম যে এবার আমি শর্ট কোয়েশ্চেনটা ওরকম ভাবে ওই অ্যান্সার থেকেই করব, কিন্তু তারপর আপনার কাছে মনে হবে যে লাস্টে শর্ট কোয়েশ্চেনটা যদি এরকম ভাবে 10টার উত্তর ছোট করে থাকতো, বা ডিফারেন্সটা আমি 2 করে কমাই দিব, মানে ওইটা যদি চান আপনি তাহলে নিতে পারেন। আর না হলে মনে করেন যে না, আমি নিজের মতন করে পড়বো, তাহলে ওটা পড়ে নিতে পারবেন। না স্যার, তাহলে আমি নতুন বই নিব। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, আমি রেজিস্ট্রেশনে যে যে সাবজেক্ট বলছি, এবং আপনি যে ফাইনালি দেখালেন যে এক একদিন এক একটা নিলে ভালো হয়, মানে এক এক সপ্তাহে এক একটা নিলে ভালো হয়, আমি এইভাবেই নিতে চাচ্ছি। তাহলে আপনি ওই রেজিস্ট্রেশন যেটা করছি ওইটা তাইলে আপনি এটা ইগনোর করে দিয়েন আর কি। আমি ফাইনালি যখন নতুন করে আবার যখন রিকোয়েস্ট পাঠাবো যে আমি কোন কোন ভিডিও ক্লাস বা কোন কোন সাবজেক্ট নিব, সেটা তাইলে আমাকে সেটা অ্যাড করে দিয়েন স্যার। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই আপু। আপনি ওই যখন পেমেন্ট করবেন তখন ফাইনালি ওইটা তো আপনি আমাদের লিংকে ক্লিক করে দিয়েছেন, কিন্তু তারপর এটা এই যে আপনাদের অনেকে মানে ভুল হয়ে যায়, এই জন্যই আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো এটা ক্লাসে বলে দেই। তো কারণ অনেকে এরকম হয় যে 3টা সাবজেক্ট রেজিস্ট্রেশন করছে, কিন্তু সে ভুলে মানে সে তার আরামের জন্যই নিয়েছে, কিন্তু দেখা যায় যে একই দিনে মানে তার 2টা পড়ে গেছে, মানে উনি ওটা হ্যাঁ, বোঝেন নাই। তো পরে এটা আমার মনে হলো যে এটা আমি নিজে থেকে জানাই না কেন, তাহলে অনেক ব্যাংকাররা এটা সাবধান হয়ে যেতে পারবে। আর যারা 6টা পরীক্ষা দিবে তাদের তো কোনো ব্যাপার না আর কি। ওটা সমস্যা নাই আপু, ওটা যখন আপনারা পেমেন্ট করবেন তখন আমরা আপনি যেটাতে অ্যাড হতে চাইবেন সেটাতে অ্যাড করাই দিব। তবে আমি একটা জিনিস বলি, থ্যাংক আমাদের ইউ। ওইটা কিন্তু আমাদের সময় দিতে হবে। হার্ড কপি না হলে কিন্তু ভালো মানের হবে না। মানে আমি যদি যেমন তেমন ভাবে খালি তাড়াতাড়ি বিক্রি করার জন্য করতে চাই, তাহলে কিন্তু ওই যে অন্যদের মতন মান খুবই খারাপ হবে। সো ওইটা আমাদের একটু সময় দিতেই হবে। জানুয়ারির 15 থেকে আমি 20 তাহলে ওটা তারিখ পড়তে পর্যন্ত থাকি, আপনি যেটা ওটা আমার পড়তে কাছে থাকেন। আমরা স্লাইড পিডিএফ, যারা এখন ভর্তি হবে তাদেরকে আমরা স্লাইড পিডিএফ দেবো, স্লাইড পিডিএফ দেখে তারা পড়বে। কিন্তু আমাকে একটু মানে এটা ওই সময় ওই দিতে হবে। ওইটারও আমি ভিডিও ক্লাস নিয়েছিলাম। হুম। ওইটারও আমি ভিডিও ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, ওই যে RMFI এর, এবং হ্যান্ডনোটটাও আছে, আপনার দেয়া হ্যান্ডনোটটাও আছে, আবার ভিডিও ক্লাসগুলোও আছে, ওইটা আমি নিয়েছিলাম। তাহলে আমি কি ওইটা স্টাডি করা শুরু করব নাকি, আপনি ওইটা দেখে ওইটা শুরু দেখে? করেন। আর ভিডিও ক্লাসটা আমাদের যারা নিয়েছিল তাদেরকে আমাদের এটা সবসময় মানে বলা ছিল যে মানে এটা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষার আগ পর্যন্ত ওইটাতে থাকবে। হ্যাঁ, এখন ওইটা আর আপনাদের মানে কারোই অ্যাক্সেস নাই আর কি। নতুন করে যদি কেউ করতে চায় তাহলে নতুন করে তাকে ওটা অ্যাক্সেস নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, আসসালাম স্যার, আমি ওয়ালাইকুম শাকিল আসসালাম। আহমেদ বলছিলাম। জি, 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 শাকিল ভাই বলেন। স্যার আমি ওই সবসময় তিনটা করে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিই, কিন্তু কোনো সময় পরীক্ষা দিতে পারি না, মানে দেওয়ার সময় কেন যেন ইয়ে হয়ে যায়। না, না, এটা প্রথম দিতে কথা। হবে যদি আপনি পরীক্ষা দেন। মানে আমি একটা জিনিস বলি যে আপনি যদি প্রিপারেশন নেন এবং পরীক্ষায় দেন, পরীক্ষার এনভায়রনমেন্টটা অন্যরকম, এবং তখন আপনি 100 মার্কসের অ্যান্সার করে আসলে পাস করে যাবেন। কিন্তু না দেওয়াটা হচ্ছে সবচেয়ে মানে বাজে ব্যাপার। মানে এটা আপনি এবার যেন না জি হয়। জি। আচ্ছা, আরেকটা স্যার, মানে আইবিবির যে ওয়েবসাইটে যে ইংরেজি ভার্সন বই তার দেওয়া আছে, PDF। জি, জি। এই আপনি যেমন বলছেন যে এখন প্রশ্নগুলো বুঝে তারপরে অ্যান্সার করতে হবে, মানে মুখস্থ করাচ্ছে, জিনিসটা বুঝতে হবে, টপিকটা বুঝতে হবে। তা আমি চাচ্ছিলাম যে আমাদের আইবিবির যে ইংলিশটা আছে, এই ইংলিশ ভার্সনের বইটার শুধু বাংলা, কোনো প্রশ্ন না স্যার, বাংলা করা যাবে কি স্যার? আচ্ছা শাকিল ভাই, আমি একটা বিষয় বলি আপনাকে।
আহ, প্রথমত আমাদের তো বুঝতে হবেই, আর যতই বলি না কেন মানে যদি শুধু বুঝে মুখস্থ কিন্তু করতেই হবে, মানে এটা আমি একদমই বলছি হ্যাঁ না। হ্যাঁ বাট হ্যাঁ, ঠিক না আছে বুঝে কিছু মুখস্থ না, মানে আমাকে মুখস্থ না রাখলে আমি যদি শুধু বুঝে যাই আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে আমি লিখতে পারবো না, মনে আসবে না। আর ওইটার ভাইয়া শাকিল ভাই, ওইটার বাংলা যদি করতে যাওয়া হয়, হ্যাঁ, ইংলিশের জি। বাংলা যখন করবে ওইটা অনেকে হয়তো বা নীলক্ষেতের করে, বাট ওইটা আপনার নেওয়ার দরকারই নাই, জঘন্য হবে, কারণ ওই সরাসরি গুগল ট্রান্সলেট করে দেবে তো, আর গুগল ট্রান্সলেটের মান খুবই খারাপ হবে। আপনার যদি পড়ার ইচ্ছা হয় আপনি সে বাংলা ভার্সনেই পরীক্ষা দিবেন, হয়তো বা বাংলা জি, ভার্সনে আমাদের গাইডটা নিলেন, আর আপনি আমি একটু, নিয়েছি স্যার, গাইড নিয়েছি আমি, কিন্তু আচ্ছা আসলে ওকে, আপনি ওটা যদি পড়তে চান আপনি ইংলিশটা আপনি তো আর মুখস্থ করবেন না, আপনি জাস্ট থ্রোলি একবার পড়লেন, এটা আপনি পড়লে এই পরীক্ষার রেজাল্টের আগ পর্যন্তই আপনি একবার থ্রোলি পড়ে যান, মানে কারণ এত সময় পাবেন না পরে, হ্যাঁ, জাস্ট জি এমনি জি জি আপনার জানার ইচ্ছে যদি হয়। তবে ওইটার আমি যেমন এমএফএস এর যে এমসিকিউ রয়েছে এবং বিজনেস কমিউনিকেশনের যে এমসিকিউ আছে, সেটার উত্তর কিন্তু গতবার আমরা পিডিএফ দিয়েছিলাম আপনাদের, তো এবার আমার প্ল্যান হচ্ছে যে ওইটা সরাসরি পরীক্ষায় আসে না, কিন্তু এখন তো আপনি বুঝতে পারছেন যে এই পরীক্ষাগুলোতে আপনার কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে তত ভালো হবে। তো আমরা এবার প্ল্যান করতেছি যে ওই বইয়ের আপনাদের আইবিবির টেক্সট বইয়ের শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে, সব বইয়ে নাই, এমএফএস এ আছে, বিজনেস কমিউনিকেশনে আছে, এই এমসিকিউ গুলো অ্যান্সার আমরা গতবার দিছিলাম, কিন্তু এবার আমার প্ল্যান আছে এক্সপ্লেনেশন সহ আপনাদের দেওয়ার। সো যারা একটু পড়তে চাচ্ছেন আগে থেকেই, মানে একটু পড়ে আমার কনসেপ্টটা বেশি ক্লিয়ার রাখবো, সো ওই জিনিসটা আমরা আপনাদেরকে পিডিএফ দেওয়ার প্ল্যান করতেছি আমি। মানে আমি স্যার এবার ওই বিজনেস কমিউনিকেশন, ইকোনমিক্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, এই 3-4টা সাবজেক্ট মোটামুটি করতে যাচ্ছি। দিব পরীক্ষা 3টা, মানে আমি একটু আগে থেকে একটু অল্প অল্প করে পড়ে যদি আগে রাখতাম, এই জন্য আমাদের ইয়ে করতেছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ, মানে এখন আসলে আগায় নিলেই অনেক কিছু ভালো হবে, বুঝছেন। না হলে পরে মানে টাফ হয়ে যায়, মানে একসঙ্গে এতগুলো পড়া আর কি, একটু হ্যাঁ, একটু করে মানে দিন অতিরিক্ত শেষে টাফ হয়ে যায় আসলে। আধা ঘন্টা 1 ঘন্টা করে নিলে মানে টাফ হয়ে যায় আর কি। তাহলে তাহলে স্যার আমরা কি শনিবার প্রতি সাবজেক্টের জন্য কি ওই আলাদা করে পেমেন্ট করে দিব আগে থেকে? আপনারা জাস্ট লিখবেন যে স্যার আমি ভিডিও ক্লাস নিতে আগ্রহী, তখন আমরা একটা লেভেল দিয়ে দিব, তখন আমার ওই সেলে এসে আপনাদেরকে 1 বাই 1 ফোন দিয়ে কিভাবে পেমেন্ট নক করবেন না করবে। করবেন সেটা জানাই দিবে আর কি। আহ, আচ্ছা লিমন ভাই, আর আমি এখানে যে লিখছে মুমিন ভাই যেমন আমরা লাইভ যদি ক্লাস নিলে, আমি একটু বলি, উনি প্রশ্ন করছে তো, মুমিন ভাই বলছে লাইভ ক্লাস নিলে কি বই পাবো না? হ্যাঁ, লাইভ ক্লাস যারা এখনই নেবেন তাদের হার্ড কপি হ্যান্ড নোটটা ফ্রি, মানে ওনাদের কোনো লাগবে না, টাকা দেওয়া লাগবে না। বাট আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি যেমন 1,000 টাকা দিয়ে নিয়ে আপনাদের কোনো বই দিবে না, হ্যাঁ, হার্ড কপি। সো হার্ড কপিটা আমরা ফ্রি পাঠাবো, বাট ওইটা জানুয়ারির 20 তারিখের পরে। এখন আমরা স্লাইড পিডিএফ দিয়ে আপনাদের পড়ানো শুরু করব, গত বছরের আচ্ছা যে লিমন ভাই, স্লাইডগুলো ছিল। হুম। আমরা যদি ভিডিও ক্লাসটা না করি তাহলে কি সেক্ষেত্রে আমি পরীক্ষার আগে কি আপনার যে ইয়েগুলা নোটগুলো আছে ওটার কি পেমেন্ট করে আমি নোট তো নিতে পারি, তাই না, হ্যাঁ হ্যাঁ, আলাদা? অবশ্যই। মানে আপনি যে শুধু, গত বছর তো এরকম অনেকেই আছে আমাদের ভিডিও ক্লাস নেয় নাই, তারা শুধুমাত্র হ্যান্ড নোট নিয়েছে, ওইটা আমরা প্রি বুকিং প্রতি বছরই আমাদের ওই হ্যান্ড নোটের কাজ শেষ হয়ে গেলে প্রেসে যখন দিব, তখন আমি বুঝতে পারি যে আমার এই প্রেস থেকে 10 দিনের মধ্যে দিয়ে দিবে, তখন আমি নেই, কারণ এখনই যদি ওই টাকাটা নিয়ে নেই তখন আপনারা পুরো অস্থির হয়ে যাবেন যে ভাই কবে হ্যান্ড নোট আসবে, কবে হ্যান্ড নোট আসবে। আর আমি একটু মানে হ্যান্ড নোটের কাজগুলো অন্য কাউকে দিয়ে করাতে চাই না, করালে মানটা খুব খারাপ হয়ে যায়। সো একাই করি তো আচ্ছা, একটু আপনার সময় লাগে। প্রত্যেকটা হ্যান্ড নোট 275 টাকা করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আর একটা বিষয় যেটা জি হলো আইবিবির যে ইংলিশ যে বইগুলো আছে ভার্সনে, জি। ওগুলো গুগল ট্রান্সলেটর ছাড়া এমনি কি বাংলা অনুবাদ সহ কোনো বই আছে আপনার জানা মতে না, ওটা কেউ করতে পারে বাজারে? না, ওটা করা মানে আপনার এত হিউজ সময় কারো নাই, মানে করা যাবে কিন্তু অনেক সময় লাগবে, আর ওই অনুসারে তখন দেখবেন যে যেহেতু অ্যান্সার দেওয়া নাই ওইরকম ভাবে কেউ নিতেও চাইবে না, বুঝছেন। আপনার নোট, আপনার নোটগুলো নিলে তো 100% কভার হবে আইবিবি, ঠিক না? আমাদের এখান থেকেই ভাই এর আগে যারা পরীক্ষা দিছে বেশিরভাগই মানে কখনো এরকম ইয়া হয় নাই আর কি। আপনি আমাদের নোটটা ভালো করে ফলো করবেন, আর ওইটা আপনার যদি সময় থাকে মানে আগে এগুলো পড়বেন, মূল ফরজ জিনিসগুলো পড়বেন, তারপর সময় থাকলে আপনি ওইটা একটু একবার রিডিং মারতে চাইলে রিডিং পড়বেন আর কি। ওটা ইংলিশ ভার্সনেই পড়েন, না, বুঝতে টোটাল পারছি, ইংলিশ মানে ভার্সনই পড়াই ভালো, আমি বলছি যে বাংলা ভার্সন আপনার পড়া হ্যান্ড ভালো। নোট গুলো নিলে, আপনার হ্যান্ড নোট গুলো নিলেই তো আমার আইবিবির সবকিছু ইয়ে হবে, তাই না, কভার হবে হ্যাঁ, ওটা তো সিলেবাসটা। অবশ্যই হবে, কারণ আমরা আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো যে সব ওখানে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং বিগত বছরের উত্তর দিয়ে দিয়েছি, সো তো আর মানে তাহলে তো আপনার ওই যে নোটগুলো নিলেই তো আমার সব হয়ে যাচ্ছে। সব হয়ে যাচ্ছে। বুঝতে আর পারছি। তারপরও আপনি যদি মানে নলেজ আরো বাড়াতে চান, নলেজ তো আর বাড়ালে হ্যাঁ। সমস্যা নাই ভাই এ করলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তবে ওটা আমরা যখন ক্লাস করাই না, ক্লাসে সবকিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেয়, ওই নলেজটা হয়ে যায় ক্লাসে। না একটু বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা হ্যাঁ কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, টুটুল ভাই বলেন। কোর্সে হ্যাঁ 6টা একসাথে, হ্যাঁ টুটুল কোশ্চেনটা ভাই আগে বলেন, কোশ্চেনটা আপনি হচ্ছে, বলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে আপনার যেই, মানে আমি আপনার এই সেমিনারে ঢুকছি অনেক মাঝামাঝি সময়ে, আপনার ক্লাসগুলো হয় মূলত কি রাতেই তো, তাই তো?
জি, আমাদের ক্লাসগুলো শুক্রবার শনিবার হয়। এটা আমরা, হ্যাঁ বলেন। শুক্র জি শুক্রবার শনিবার রাতে। আর হচ্ছে আমি যদি তিনটা মানে সাবজেক্ট নেই, সেই ক্ষেত্রে মানে আমার 1,000 টাকা করে তিনটা সাবজেক্টে 3,000 টাকা পেমেন্ট করতে হবে। জি জি, এবং এটাতে আপনি স্লাইড পিডিএফ, হার্ড কপি, তারপর গুগল ড্রাইভ লিংক, আমাদের এমসিকিউ, কুইজ টুইজ, এগুলো সবকিছুই পাবেন এই পেমেন্টে। পেয়ে ক্লাস যাবো থেকে আর শুরু কি। করে নোট আর টোট সবকিছুই ফ্রি পাবেন। আপনার ডেলিভারি চার্জটাও ফ্রি, ওটা আমরা পাঠিয়ে দেবো। বাট হার্ড কপিটা আমরা ওই যে বলতেছি জানুয়ারির 20 তারিখের পরে, 20 থেকে 25 তারিখের পরে। বাট এখন থেকে পড়ানোর জন্য আপনাদের একটু টাইম দিয়ে দিলাম। আচ্ছা 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 রুফটপ আচ্ছা, রুফটপ বলে। বুঝতে পেরেছি। আর আপনাদের আরেকটা কোশ্চেন হচ্ছে যে বাংলায় যারা কোশ্চেনের অ্যান্সার গুলো দেয়, তাদের মানে পাসের রেশিওটা কি রকম আপনাদের? ওটা তো বললাম ভাইয়া, ওই যে বাংলা ইংলিশ কোনো ব্যাপার না, বাংলা ইংলিশ আমাদের আমাদের ও এরকম হয়েছে আচ্ছা যে একবারেই টোটাল সবগুলো বাংলা ভার্সনে পাস করছে। হ্যাঁ, আচ্ছা আবার আচ্ছা আচ্ছা ইংলিশ ভার্সনে দিয়েও পাস করছে। সো আপনার কাছে যেটা ইজি মনে হবে, সহজ মনে হবে, সেই ভার্সনটাতে অ্যান্সারটা চুজ করবেন আর কি। বেশিরভাগ ব্যাংকাররা বাংলা বুঝতে ভার্সনে পেরেছি। পরীক্ষা দেয়, 80%। বু- কারণ সময় বুঝতে থাকে না তো পেরেছি। ব্যাংকারদের। হুম, হুম। তাহলে আমরা তাহলে আপনাদের ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে মানে ওইটায় আমরা লিখে দিব যে আমরা অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা আগামী 3 দিনের মধ্যে আপনাদের, যদি 3 দিনের মানে মঙ্গলবারের মধ্যেও আপনি যদি না ইয়া হয়, তখন আপনি দরকার হলে আমাকে পার্সোনালি বলবেন যে ভাই আমি তো লিখছি কিন্তু এখনো ইয়া হয় নাই, ওটা আমরা জানাই দিব। আচ্ছা আচ্ছা। আর আপনাদের ক্লাসটা মূলত শুরু হবে কবে থেকে? শুরু, এখন আমরা রেকর্ড ক্লাস সবগুলো দিয়ে দিব। আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় সেটা বলবেন। আর ক্লাসটা, মূল হ্যাঁ হ্যাঁ ক্লাসটা, লাইভ ক্লাসটা শুরু হবে আমাদের রেজাল্ট শুরু হওয়ার সাথে সাথেই। সেক্ষেত্রে এটা যদি জানুয়ারি মাসের রেজাল্ট হয়, জানুয়ারি মাসের 1 সপ্তাহের মধ্যেই হবে। ফেব্রুয়ারি মাসের রেজাল্ট হলে ফেব্রুয়ারি মাসের 2 সপ্তাহের মধ্যে হবে। ও বাট তার আগে আপনি বুঝতে আমাদের রেকর্ড পেরেছি। যে ক্লাসগুলো আছে গতবারে, সেই ক্লাসগুলো এবং স্লাইড পিডিএফ দেখে আপনি 20-30% পড়া কমপ্লিট করে ফেলতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমি ধরেন যে তিনটা সাবজেক্ট নিয়ে ওই তিনটা সাবজেক্টই তো আমাকে ক্লাসগুলো দিবেন, তাই তো? সবগুলো ক্লাস আর এক্সেস ওইটা দিব। আপনি শিডিউল। যদি মনে করেন যে আমার ওই লাইভ ক্লাস শুরুর আগেই মানে সব কমপ্লিট করে ফেলতে চান স্লাইড দেখে, তো কমপ্লিট করার সুযোগ থাকবে, আপনি যদি মানে নিজেকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওই মানে সময় আপনি বুঝতে আবার পেরেছি। মানে ওই টাকা দিয়ে আর টাকা দেওয়া লাগবে না। ওই আপনি আবার মানে জাস্ট রিসাফল করার জন্য, যে আপনি রিল্যাক্স মোডে আবার শুনতে চাচ্ছেন, মানে লাইভ ক্লাসে জয়েন করতে চাচ্ছেন, তখন করতে পারবেন। আবার ক্লাস দেখে যদি বুঝতে কোনো সমস্যা হয়, আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন যে স্যার আমি এটা বুঝতে পারি নাই, তখন আমি আচ্ছা এটা সলভ করে দিব। আচ্ছা 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 আচ্ছা। তো থ্যাংক ইউ, অনেক সুন্দর উত্তর পেলাম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আমি তাহলে এটা লিখে দিব আর কি। আচ্ছা, ঠিক আচ্ছা আছে টুটুল ভাই, আচ্ছা আচ্ছা। ওকে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা 5 মিনিট ইয়া করবো, হ্যাঁ। জি, আমি একটা সাধারণ বিষয় জানতে চাচ্ছিলাম জি এআইবিবি হাবিবুর, বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ জি বলেন। সেটা হচ্ছে যে আমরা যে অপশনাল সাবজেক্টটা, হ্যাঁ, যেটা আপনি বললেন ডিসকাশনে, তো ওইটার যদি আমি এইবার ধরেন কোনোটায় দিছি, ওটা হয়তো কোনো কারণে পাশ করতে পারি না, এটাকে আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন আমার জানা মতে, আচ্ছা, পারবেন। এটা মানে এটা আপনি একটু মানে পার্সোনালি শিওর পরে না, না? আমাকে মানে নক দিয়ে রাখেন তো, বা ওই যে আপনি আচ্ছা, একটু না, এই মানে বিষয়টা আমি কারো কাছে, ক্লিয়ার না, মানে কেউ বলতেও পারে না, ওই জন্য আমি ভাবলাম যে আপনি তো এক্সপার্ট, আপনি হয়তো জানেন কিনা সেটার জন্য এটি। জি আরেকটা একটু বিষয় হাসিবুল। যেটা, পার্সোনালি দিয়ে রাখেন, ওই যে দরকার হলে ওদের কাছ থেকে শুনে এটা জানা আচ্ছা, যাবে। আরেকটা যেটা বিষয় আপনি বললেন যে এ, সি এবং ডি, এই তিনটা মানে সেগমেন্ট, মানে সেগমেন্ট ভালো মতো পড়লে পাস করা যাবে। তো জি জি জি। সেই ক্ষেত্রে আমি জাস্ট আমার একটা বিষয় জানতে চাচ্ছি, ধরেন আমি কম এই সাবজেক্টটা, হ্যাঁ, হুম। 90 অ্যান্সার করছি, আমি কি এটা পাস করার সম্ভাবনা আছে? ভাইয়া ওইটা অনেক সময় এরকমও দেখা গেছে আমার, যেমন এমএফএস এ, মানে আপনি এখন কেমন লিখছেন আমি জানি না, আমার না, এমএফএস লিখছি সাবজেক্ট ধরেন থেকে। ভালো, শুধু আমি অঙ্কটা দেই নাই ধরেন আচ্ছা, এরকম 90। হয়েছে যে হ্যাঁ, 84 85 মার্কসের অ্যান্সার করছে এমএফএস সাবজেক্টে ফার্স্ট পার্টে, উনি পাস করতে আচ্ছা পারছিল না। আমাদের আচ্ছা কাছ আচ্ছা থেকে উনি তৃতীয়বারে হ্যান্ড নোটটা নিয়েছিল, তখন পাস করছে। তো সো আচ্ছা, মানে যদি আপনি এটা ভ্যারি করে, হ্যাঁ, বুঝতে ভ্যারি করে, পারছি। এবং আপনি যদি ওই যে 20 মার্কস বা 10 মার্কস ভালো করে থাকেন, তা পাস হয়ে যেতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, নিয়ে টেনশন সেই নেই। ক্ষেত্রে হতেও পারে। আচ্ছা, হতে পারে। জি, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার আমি ওই হাসিব ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিতে চাই। জি বলেন। এই যদি কেউ অপশনাল সাবজেক্ট মানে প্রথমবারে দিল একটা সাবজেক্ট, সে আচ্ছা এটা মনে করতেছে যে পাশ করতে পারে নাই বা আচ্ছা, কঠিন মনে হচ্ছে, সে দ্বিতীয়বার কিন্তু নেক্সট পরীক্ষায় কিন্তু সে সাবজেক্টটা চেঞ্জ করতে পারবে। পারবে। জি জি, এটা ও, এটা শিওর। কি আপনার অভিজ্ঞতা থেকেই বলতেছেন, মানে আপনি হ্যাঁ, করছেন আমার নাকি? অভিজ্ঞতা বলতে আমার এক কলিগ এটা দিয়েছিল এর আগে। ও মানে ও সাবজেক্ট চেঞ্জ করার পর প্রথমে দিয়েছিল যে আপনার মার্কেটিং, এরপরে সে এগ্রিকালচার দিয়ে পাশ করেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে যারা আছেন এ ভেবে এটা সবাই করবেন,
মানে এমন কোনো ওকে। সাবজেক্ট চুজ করেন না যেটা বাজারে পাওয়া যায় না, কঠিন। আমি না না, তা সহজভাবে তো আপনাদের অবশ্যই। বলে দেই এখনো, এফসিসি, জি এগ্রিকালচার, এসবিবি, এই তিনটা সহজ। জি জি। তাহলে আমরা মনে হয় এটা আজকের সেমিনারটা ক্লোজ করি নাকি? আপনাদের যদি কোনো প্রবলেম থাকে পার্সোনালি আমাকে জানান বা গ্রুপে জানান। আর ওই ইন্টারেস্টেড লিখে দিলেই হবে। আর এমনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো কিছু বুঝতে গেলে প্রবলেম হইলে জানাবেন আর কি। আর গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আমরা অনেক কিছু ফ্রি ম্যাটেরিয়াল অনেক কিছুই দেই। আহ, সেগুলো তো ভাইয়া, স্যার হ্যাঁ। স্যার আমার 6টা আরেকটা কোর্স কোশ্চেন ছিল। একসাথে ডিসকাউন্ট পাওয়া যাবে নাকি? জি মাকসুদ ভাই, বুঝি নাই। হ্যালো। বললাম যে 6টা কোর্স একসাথে নিলে কোনো ডিসকাউন্ট অফার পাওয়া যাবে কিনা আচ্ছা, এই ধরনের এআইবিবি? প্রশ্নগুলোর অ্যান্সার পার্সোনালি আপনি করেন ভাই, ওগুলো পার্সোনালি বলবো নি, হ্যাঁ। আহ, উম, তো ঠিক আছে, তাহলে আমরা আহ, কিছুটা তো ফুল কোর্স নিলে আমরা তাদের জন্য কিছুটা হলেও তো ছাড় দেওয়ার চেষ্টা করি সব ক্ষেত্রেই, তাই না? আহ, তো স্যার তাহলে এক লাস্টে একটা কোশ্চেন ছিল হ্যাঁ যে বলেন। লাইভ ক্লাসগুলো কি পরবর্তীতে এটা ভিডিও থাকবে, আমরা দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাকবে তো, সবগুলো রেকর্ড থাকবে। এটা আপনার একবারে সপ্তম ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষা শেষ হওয়ার 10 দিন পর্যন্ত থাকবে, তারপর দেন ওই গ্রুপটার মেম্বার আমরা রিমুভ করব। মানে এখন থেকে, মানে এখন থেকে আপনি যেই সাবজেক্টে ভর্তি হবেন সেই সাবজেক্টের যতগুলো ক্লাস আছে আমাদের ষষ্ঠ, সবগুলো দেখা এখন থেকেই শুরু করতে পারবেন, এই 6টা ক্লাস তো। তারপর যেদিন রেজাল্ট হবে সেই রেজাল্টের 7 দিনের মধ্যেই আমরা একটা আপনাদেরকে 7 থেকে 10 দিনের মধ্যেই আমরা একটা রুটিন দিয়ে দিব, ওই রুটিন অনুসারে তখন আবার লাইভ ক্লাস করতে পারবেন। আর এতদিনে আপনি এই রেকর্ড ক্লাসগুলো দেখে 3টা বা 2টা চ্যাপ্টার শেষ করে ফেললেন, তার সাথে আমরা স্লাইড পিডিএফ দিব আপনাকে। না, আমি জানতে চাচ্ছি আপনাদের ভবিষ্যতে যে লাইভ ক্লাসগুলো হবে ওইগুলো আমি পরবর্তীতে দেখতে পারবো কিনা, কোনো কারণে যদি মিস করি লাইভ ও ক্লাসগুলো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে। ওগুলো আপনি দেখতে পারবেন। ওগুলো তো অনেকেই ওই সময়, মানে ওই দিন লাইভ ক্লাস অনেকেই আসলে লাইভ ক্লাস নেয় ব্যাংকার। আমরা তো দেখছি যে 100 জন নেয়, কিন্তু আলটিমেটলি ক্লাসে থাকে হলো 40 জন, বাকি 60 জন কি দেখে না? ওইটা আমাদের যেদিন লাইভ ক্লাস হয় সঙ্গে সঙ্গে আমরা রেকর্ড করে ওইটা আবার গ্রুপে দিয়ে দিই, তখন আপনি ওইটা গ্রুপে যখন খুশি তখন মানে দেখে নিতে পারবেন। অনেকেই জয়েন করে না, তখন দেখে নিতে পারবেন। ওইটা আমরা একবারে আপনার পরীক্ষার আগ পর্যন্ত রাখবো। আপনি হয়তো বা কোনো দাওয়াতে গেছেন বা কোনো কারণে ওই ক্লাসটা মিস করছেন, তখন ওইটা আমি ফেসবুক গ্রুপে দিয়ে ওটা লিঙ্ক আকারে আপনাদের আবার পেইড গ্রুপে দিব এবং সুন্দর করে সাজাই দেবো। সো দেখতে পারবেন ওটা যখন খুশি তখন। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, হ্যাঁ। ওকে ভাইয়া। ওকে, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন।